হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল মাস্টার ক্লাস। আমি শামির মুনতাজির আজকে আপনাদের সাথে আছি। আমাকে সবাই 10 মিনিট স্কুলে কখনো কেমিস্ট্রি কখনো বায়োলজি পড়াতে দেখেন, কিন্তু আজকের এই ক্লাসটা একটু ভিন্ন ধরনের ক্লাস। আজকের এই ক্লাসটাতে আমরা একটু ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আমরা যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা খাতায় লিখি, কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন এমন কোনো প্রশ্ন থাকতে পারে যেটার উত্তর আপনি পারেন না? আমরা সবাই অনেক প্রশ্নের উত্তর পারি না, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর কেউ জানে না। এই রকম আনঅ্যান্সারেবল কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে আপনি যে প্রশ্নগুলোর কথা জানতে পারবেন তার উত্তর কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, বাট আপনাকে শুধু বোঝাতে পারবো কেন এই প্রশ্নগুলোর উত্তর কেউ জানে না এবং কেন এগুলো আমাদের জানা ইম্পর্ট্যান্ট। সো আজকের এই ক্লাসটাতে আমরা জানবো কোশ্চেন্স নো ওয়ান নোজ দ্য অ্যান্সার টু। আমরা সবাই বিজ্ঞানের অনেক বড় ভক্ত, তাই আপনারা যদি বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী হন, আপনার কিন্তু কোনোভাবেই বিজ্ঞানের ছাত্র হওয়া লাগবে না। আপনার আজকের ক্লাসটা বোঝার জন্য 2 কলম ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের নলেজ থাকা লাগবে না। আপনি ক্লাসে বসে থাকুন, আমরা গল্প করব। আমি আপনাকে ওয়াদা করছি আজ এই ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারলে আপনি সায়েন্স সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড হবেন। একটা প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করব, আপনারা কমেন্টে আমাকে অ্যান্সার করবেন। হোয়াট ইজ দ্য বিগেস্ট ইনভেনশন অফ সায়েন্স? সায়েন্সের সবচাইতে বড় আবিষ্কার কি? আমি জানি আপনারা কমেন্টে সবাই এখন অ্যান্সার করবেন, এবং কি কি জিনিস আপনারা অ্যান্সার করবেন সেগুলো আমি কিন্তু গেস করতে পারি। অনেকেই বলবেন চাকা বা হুইল, কেউ বলবেন আগুন, কেউ বলবেন স্টিম ইঞ্জিন, কেউ বলবেন পারমাণবিক বোমা। বাট সায়েন্সের সবচাইতে বড় ইনফ্লুয়েন্সটা কি, সবচেয়ে বড় ইনভেনশনটা কি, তা আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। আমি একটু দেখি আপনাদের মধ্যে কতজন আমাদের সাথে এখন এই লাইভে উপস্থিত আছেন। প্রায় 650 মানুষ এই লাইভ ক্লাসটাতে উপস্থিত আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতে ভুলবেন না। এই ক্লাসটা কিন্তু বেশ মজাদার একটা গল্পের মতন হতে যাচ্ছে। সুজান হোসেন বলেছে কম্পিউটার হচ্ছে সায়েন্সের বড় ইনভেনশন। তাওহিদ শয়ন বলেছে ইন্টারনেট। ওকে, অনেকেই অনেক কিছু উত্তর দিয়ে যাচ্ছে, বাট আপনাদের কারোই পছন্দ হবে না। সায়েন্সের সবচেয়ে বড় ইনভেনশন হচ্ছে ইগনোরেন্স। এটা কেমন কথা? সায়েন্সের সবচাইতে বড় ইনভেনশন নাকি ইগনোরেন্স? এই কথা তো আপনি মানতে পারবেন না। আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। বিজ্ঞান শুরু হওয়ার আগে মানুষের ধারণা ছিল মানুষ সব জানতো। অ্যারিস্টটল বা এই রকম দার্শনিকরা যখন সায়েন্সের প্রধান হোতা ছিলেন, তারা কিন্তু বলে দিতেন যে সব প্রশ্নের উত্তর আমরা জানি। এই কারণে গ্রিস দেশ এমন একটা কথা প্রচলিত ছিল, যা অ্যারিস্টটলে নেই তা জানার দরকারও নেই। মানে মানুষের এককালে ধারণা ছিল মানুষ সবই জানে। বাট সায়েন্স যখন আসা শুরু করলো, আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম আমরা আসলে কিছুই জানি না, এবং এই সকল জিনিস আমাদের জানতে হবে। এই যে কিছু জানি না, ইগনোরেন্স, এই ইগনোরেন্স ব্যাপারটা হচ্ছে সায়েন্সের সবচাইতে বড় ইনভেনশন। কারণ সায়েন্স মানুষকে বোঝাতে শিখিয়েছে যে তুমি জানো না এবং তোমার জানা উচিত। দ্যাটস ওয়াই আজকের এই ক্লাসটাতে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যার উত্তর হচ্ছে একটাই, উই ডোন্ট নো। তাহলে আপনারা কি তৈরি আমাদের সাথে এই ওয়ান্ডারফুল না জানা প্রশ্নের জগতে ঘুরে বেড়ানোর জার্নিতে যুক্ত হওয়ার জন্য? যদি আপনি সেই ডিসকাশনে পার্টিসিপেট করতে চান এবং আপনার বন্ধুকেও আজকের এই পার্টিসিপেশনে অংশ নিতে চান, অবশ্যই ক্লাসে শেয়ার করবেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন। গেস করুন প্রথম প্রশ্নটা কি হতে পারে। প্রথম প্রশ্ন, হাউ মেনি ইউনিভার্সেস আর দেয়ার? মহাবিশ্বের সংখ্যা কত? আপনি কতটুকু বড় চিন্তা করতে পারেন, এই প্রশ্নের উত্তর বের করতে গেলেই আপনি সেটার একটা আঁচ বা আন্দাজ পাবেন। আমি যখন উড়োজাহাজে করে বা কোনো জাহাজে করে কোনো দেশে যাচ্ছি বা প্লেনে করে বাইরে যাই, সবসময় আমি প্লেনের জানালার পাশের সিটটা নিই এবং বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকি। কেন জানেন? আমি সবসময় চিন্তা করি আমি বাংলাদেশে বড় হওয়া একটা ছোট্ট মানুষ, বাংলাদেশটাই আমার জন্য অনেক বড়। আমি যখন পৃথিবীর অন্য কোনো দেশে যাই, আমি বুঝি আসলে আমি কত কম দেখেছি। আমাদের জন্য বিশ্বটা কত বড় বা পৃথিবীটা কত বড়। পৃথিবীটা কত বড় সেই প্রশ্নের উত্তর কি আপনি জানেন? পৃথিবীটা হচ্ছে 510 মিলিয়ন বর্গ কিলোমিটার বড়। হোলি শিট, দ্যাটস আ বিগ ওয়ার্ল্ড। আমরা অনেক বড় একটা পৃথিবীতে বাস করি। বাট
পৃথিবীটাই কি আসলেই অনেক বড়? ওয়েল, আপনি যদি সূর্যের কথা চিন্তা করেন, একটা সূর্যের মধ্যে 1 মিলিয়ন পৃথিবীকে আপনি ভরে ফেলতে পারবেন। তাহলে পৃথিবীর তুলনায় সূর্য 1 মিলিয়ন গুণ বড়। তার মানে সূর্যের তুলনায় পৃথিবীর আসলে তেমন বেলই নেই। বাট আমরা এই সূর্যকে জানি সৌরজগতের কেন্দ্র হিসেবে, সান হচ্ছে আমাদের সেন্টার। বাট আপনি যদি পুরো মহাবিশ্বের তুলনায় সূর্যকে চিন্তা করেন, সূর্য মাত্র একটা পিন। কারণ কি জানেন? কারণ হচ্ছে সূর্য এরকম অনেকগুলো সূর্য নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, এবং আমরা যে গ্যালাক্সিতে থাকি সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্য আছে 400 বিলিয়ন। ও মাই গড, একটা বিলিয়ন। এবং এরকম গ্যালাক্সি আছে কত জানেন? 100 বিলিয়ন গ্যালাক্সি ডিটেক্ট করতে পেরেছে। নাও ইউ থিঙ্ক হাউ স্মল ইউ আর। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশটা আছে একটা পৃথিবীটা আছে একটা সূর্যের আন্ডারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এমন সূর্য আছে 400 বিলিয়ন, এবং এরকম মিল্কি ওয়ে গ্যালাক্সির মতন গ্যালাক্সি আছে 100 বিলিয়ন। বাট এই 100 বিলিয়ন হচ্ছে ডিটেক্টেবল গ্যালাক্সি। এর মানে কি আপনাকে একটু বোঝাই। এই ভদ্রলোককে তো আপনি চিনেন, স্টিফেন হকিংস। ওয়েল, স্টিফেন হকিংসের মতন অনেক অ্যাস্ট্রোনমার টেলিস্কোপ নিয়ে বসে থেকে দূর দূরান্তের গ্যালাক্সিকে ডিটেক্ট করার চেষ্টা করে। সেটা কিভাবে? দূরের কোনো ছায়াপথ থেকে আলো আসে, সেই আলো যদি আমরা দেখতে পাই তার মানে সেখানে একটা গ্যালাক্সি আছে। কিন্তু আলোরও তো একটা বেগ আছে। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে এমনও কোনো গ্যালাক্সি আছে যেখান থেকে আলো আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি। তার মানে সেই সকল গ্যালাক্সি যে আছে তার অস্তিত্ব আমরা কোনোদিনই জানতে পারবো না। তাই আমরা যে একটু আগের স্লাইডে বললাম 100 বিলিয়ন ডিটেক্টেবল গ্যালাক্সি, এটাই কিন্তু পুরো মহাবিশ্বের গ্যালাক্সির সংখ্যা নয়। এই 100 বিলিয়ন আমরা ডিটেক্ট করতে পেরেছি। এর বাইরে কত গ্যালাক্সি আছে সেটা আমরা অ্যাকচুয়াল নাম্বারটা জানি না। ওয়েল, তাই স্টিফেন হকিংসের মতন অনেকেই বেশ আলোড়িত হয় যখন মহাবিশ্ব কত বড় সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। এখন আমরা একটু চিন্তা করি, এই সবগুলো গ্যালাক্সিকে যদি আমরা একসাথে চিন্তা করি, দেখি এটা আমরা যে মহাবিশ্বের কথা চিন্তা করতে পারি। এইখানে যে ছোট ছোট সাদা সাদা ডট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতর আছে 400 বিলিয়নের মতন সূর্য। সেই সূর্যের মধ্যে আছে অনেকগুলো গ্রহ, যার মধ্যে একটাতে থাকে আমরা পৃথিবীতে। ওয়েল, এই মহাবিশ্ব কি দিয়ে তৈরি? মহাবিশ্ব তৈরি হচ্ছে পরমাণু অণু দিয়ে, যেগুলোকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি বলে আমরা জানি। বাট এখন আপনাকে আমি একটু রোমাঞ্চিত করব এই বলে, স্ট্রিং থিওরি নামক ফিজিক্সের একটা আধুনিক থিওরি আছে, যেটা বলে আমরা যে মহাবিশ্ব চিনি তার বাইরেও অন্যরকম মহাবিশ্ব থাকতে পারে। আমরা চিন্তা করি সবকিছু তৈরি, বাট অন্য একটা মহাবিশ্বে হয়তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বাইরে অন্যান্য কিছু দিয়েও পৃথিবী বা বিশ্ব তৈরি হতে পারে। আমরা যে ফিজিক্সের লগুলো জানি, অন্য মহাবিশ্বে হয়তো সেই লগুলো ভিন্ন ধরনের হতে পারে। তাই আপনারা একটা নতুন জিনিসের কথা মাথায় একটু জেনে রাখুন, আপনাকে পুরোটা বুঝতে হবে না, জাস্ট জানুন যে বিজ্ঞান কীরকম চিন্তা করতে শিখেছে। স্ট্রিং থিওরি দিয়ে বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন মহাবিশ্বের সংখ্যা একটা নয়, বরং এরকম অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে। কতগুলো থাকতে পারে তার একটা ধারণাও কিন্তু বিজ্ঞানীদের আছে। বেশ কিছু স্ট্রিং থিওরিস্ট যারা স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা করে, তারা বলার চেষ্টা করেছে মহাবিশ্বের সংখ্যা, ওই রকম মহাবিশ্বের সংখ্যা হচ্ছে 10⁵500। এই সংখ্যাটা কত বড় আপনি কি চিন্তা করতে পারেন? আমি একটু চিন্তা করে বলার চেষ্টা করি। 10⁵500 মানে 1-এর পরে 500 শূন্য। এটাকে যদি আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাই, সংখ্যাটা হবে 100 মিলিয়ন ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন। তার মানে 41 বা ট্রিলিয়ন বললে যত বড় একটা সংখ্যা হয়, এটা হচ্ছে তত বড় একটা নাম্বার। ওয়েল, আপনার চিন্তার জগৎ কতটুকু ছিল? আপনি একটা পৃথিবীতে থাকেন, আপনি এটাই চিন্তা করতে পারেন না। বাট বিজ্ঞানীরা চিন্তা করছে মহাবিশ্ব, পৃথিবী না, মহাবিশ্ব আছে এতগুলো। শুধু তাই না, অনেক স্ট্রিং থিওরিস্ট আর্গিউ করেন মহাবিশ্বের সংখ্যা এর থেকেও বড়, সেই সংখ্যাটা এর থেকেও বড়, এবং সেই সংখ্যাটা হচ্ছে ইনফিনিটি। এবং এটা নিয়েও এনাফ থিওরি আছে। তাই মহাবিশ্বের সংখ্যা কত এটা আমরা বলাটা এখনও একটু টাফ। আমরা আরেকটু ভিতরে ঢুকি। আপনারা কি কোয়ান্টাম মেকানিক্সের নাম শুনেছেন? কোয়ান্টাম ফিজিক্সের থিওরি দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা হয়। এর মধ্যে একটা হচ্ছে প্যারালাল ইউনিভার্স, যে আমরা যে ইউনিভার্সটাতে থাকি প্রতিনিয়ত সেই ইউনিভার্সের সমান্তরালে অনেকগুলো বিশ্ব তৈরি হয়। এবং সেটা কি এরকম চিন্তা করি একটু। ধরুন
এই মহাবিশ্বটাতে আমি অক্সফোর্ডে পড়াশোনা করছি, আমার হয়তো ভবিষ্যতে বিয়ে হবে, এরকম একটা লাইফ নিয়ে আমি চলবো। বাট ঠিক এর প্যারালাল একটা ইউনিভার্সে হয়তো আমি একটু ভিন্ন একটা লাইফ লিড করি। এর প্যারালাল একটা ইউনিভার্সে আমি হয়তো হাইকার হিসেবে ঘোরাঘুরি করি। অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স বলে একটা ইউনিভার্সের ঠিক কাছাকাছি বাট একটু ভিন্ন অনেকগুলো ইউনিভার্স থাকতে পারে। এটা এমন একটা চিন্তা যেটা আপনার আমার পক্ষে ডিরেক্টলি মাইন্ডের ভেতরে নেওয়াটা অনেক কষ্টকর, কারণ এই সকল কথা আমাদের কাছে অনেক অলিক মনে হয়, বাট ম্যাথমেটিক্যালি সাইন্টিফিক্যালি এই সবগুলোই এখন মানুষ বিশ্বাস করে। সো প্রশ্নটা দাঁড়ায়, হাউ মেনি ইউনিভার্সেস আর দেয়ার? অনেক বিজ্ঞানী বলে ইউনিভার্স আসলে একটাই। ওয়েল, আইনস্টাইনের মতন অনেকেই আবার বলার চেষ্টা করছে না, ইউনিভার্সের সংখ্যা অনেক বেশি। যারা থিওলজি নিয়ে পড়াশোনা করে, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, তারা আবার মাঝে মাঝে বলে ইউনিভার্স বলে কিছু নাই, সব কিছুই হচ্ছে একটা দৃষ্টিভ্রম, এভরিথিং ইজ অ্যান ইলিউশন। সো আমরা বলতে পারি হাউ মেনি ইউনিভার্সেস আর দেয়ার, এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো অ্যাগ্রিমেন্ট। এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। অনেকেই বলে থাকে সংখ্যাটা হচ্ছে 0 আর ইনফিনিটের মাঝামাঝি কিছু একটা। কি অসহায় বোধ করছেন? ওয়েল, এই ক্লাসের উদ্দেশ্যটাই ছিল আপনাকে একটু অসহায় বোধ করানো, কারণ সবসময় আমরা জিনিসপত্র জেনে জেনে অভ্যস্ত। এখন একটু জানা উচিত আমরা যে কত কিছু জানি না এবং আমাদের জানার লিমিটটা কত ছোট সেটা। যদি এইটুকু আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন যাতে বন্ধু বান্ধব একটু জয়েন করে। আপনারা হয়তো ইন্টারেস্টিং এই কেমিক্যালগুলো সামনে দেখতে পাচ্ছেন এবং চিন্তা করছেন এগুলার পারপাস কি। এগুলার পারপাস হচ্ছে যখন আমার গলা শুকিয়ে যাবে তখন এগুলো থেকে আমি আমার গলাকে একটু ভিজিয়ে নিতে পারি। এগুলোর আসলে পুরো ক্লাসের পারপাস খুব বেশি কিছু নাই। আমি একটু আপনাদের সাথে কমেন্ট ইন্টারাকশন করার চেষ্টা করি। দেখি আমাদের, ও মাই গড, এখনো 700 বন্ধু, ও না 1000 বন্ধু আমাদের সাথে আছে। মাই গড, আমি ভেবেছিলাম আমি হয়তো অনেক কঠিন জিনিসপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার মানে হয়তো আপনাদের ক্লাসটা ভালো লাগছে বলেই মনে হচ্ছে। যদি ভালো লেগে থাকে, এখন একটু বলবো, এখন রাত, সবাই হয়তো জানালার পাশে কোথাও বসে আছেন বা বাইরে থাকেন, সবাই একটু বাইরে যেয়ে তাকান। যদি আপনি আকাশের দিকে তাকান, আপনি একটু চিন্তা করেন আপনি যে তারাগুলো দেখতে পারেন সেই তারাগুলো আসলে অনেক দূরের দূরে অবস্থিত, অনেক দূরের অনেক গ্যালাক্সি আছে এবং এই গ্যালাক্সির সংখ্যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবং ইউনিভার্সের সংখ্যা কত চিন্তা করেন, যদি আসলে 10⁵ অথবা ইনফিনিট নাম্বার অফ ইউনিভার্স থেকে থাকে, তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। সেই প্রশ্নটা হচ্ছে, আর উই অ্যালোন ইন দিস ইউনিভার্স? আমরাই কি এই পুরো মহাবিশ্বে একমাত্র প্রাণ? আমাদের ছাড়া অন্য এলিয়েন বা ইন্টেলিজেন্ট লাইফ কি আছে? এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে মানুষের জানার আগ্রহের অন্ত নেই। এলিয়েনের নাম বললেই সবাই লাফিয়ে ওঠে। আমি ছোটবেলায় একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, কোই মিল গে, ওইখানে একটা এলিয়েন থাকে যার নাম থাকে জাদু, যেটা অনেকটা এইরকম ভাবে গান গায়, জাদু। তো আমার ওইটা দেখতে ভালো লাগতো, কারণ এলিয়েন জিনিসটা আমরা খুবই ইন্টারেস্টেড এই ব্যাপার টপিকটা নিয়ে। বাট আর উই অ্যালোন ইন দিস ইউনিভার্স, এই প্রশ্নের উত্তর কিন্তু বেশ কঠিন। একটু চিন্তা করে দেখেন, স্টার বা সূর্যের সংখ্যা, সৌরজগতের সংখ্যা মহাবিশ্বে এত বেশি, একটাতে যদি আমরা থেকে থাকি এই ইনফিনিট নাম্বার বা 10⁵ মধ্যে অন্য আরেকটাতে তো আরও লাইফ থাকার কথা, তাহলে আমরা লাইফ পাই না কেন? ওয়েল, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য একটা ব্যাখ্যা করা হয়। 1950 সালে ফার্মি নামক একজন বিজ্ঞানী এই ফার্মিস প্যারাডক্স বলে একটা জিনিস ব্যাখ্যা করেন, যেটা আসলে বলে যে কেন আমরা এই মহাবিশ্বে অন্য কোনো ইন্টেলিজেন্ট লাইফের সংখ্যা খুঁজে পাচ্ছি না বা কেন পাবো। ওয়েল, এই যে ইন্টেলিজেন্ট লাইফের জন্য সার্চ, এটার একটা নাম আছে, এই নামটাকে বলা হয় সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। তো এখন বা সেটি রিসার্চাররা কি নিয়ে কথা বলেন, এগুলো বেশ ইন্টারেস্টিং। এখন একটু চিন্তা করি দেখি, আমাকে যদি ইন্টেলিজেন্ট লাইফ পেতে হয় কি করতে হবে? ওয়েল, আমাদের ফার্স্টে বুঝতে হবে পৃথিবী ছাড়া বাইরের কোনো সূর্যের আন্ডারে একটা গ্রহের মধ্যে জীবন ধারণের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, সেখানে লাইফ ফর্ম করেছে। শুধু লাইফ ফর্ম করলেই হবে না, সেই লাইফকে বুদ্ধিমান হতে হবে যে সেই লাইফ কমিউনিকেশনের জন্য টেকনোলজি, মোবাইল ফোন বা ইন্টারনেট এরকম কিছু ডেভেলপ করেছে। শুধু তাই করলে কি হবে? না, সেই ইন্টেলিজেন্ট লাইফকে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে। যদি করতে পারি তাহলেই আমরা একটা এলিয়েন লাইফ খুঁজে পাবো। সেটা সম্ভাবনা কতটুকু সেটাও কিন্তু বিজ্ঞানীরা পরিমাপ করার চেষ্টা করেছেন। এই জিনিস পরিমাপ করার সর্বপ্রথম চেষ্টা করার জন্য যে ইকুয়েশন দেওয়া হয় সেটাকে বলা হয় ড্রেক ইকুয়েশন।
ড্রেক নামক একজন বিজ্ঞানী এই ইকুয়েশনটিকে নিয়ে আসেন এবং খুব বিদঘুটে এটা নিয়ে আপনার এখন মাথা ঘামানোর দরকার নেই, আপনি আমার সাথে থাকলেই এই ইকুয়েশনটা নিয়ে আলোচনা করতে পারবেন। এই ইকুয়েশনে এন নামক একটা জিনিস ক্যালকুলেট করার চেষ্টা করা হয়। এন কি? এন হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে আমরা মানুষরা যে গ্যালাক্সিতে আছি সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কতগুলো টেকনোলজিক্যাল সিভিলাইজেশন থাকতে পারে। আমরা যেরকম টেকনোলজিক্যালি সিভিলাইজ, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আর কতজন টেকনোলজিক্যালি সিভিলাইজ থাকতে পারে। এরপরে অনেক নাম্বার আছে, এই নাম্বারগুলো আসলে কেন, যেমন আর বোঝায় মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রতি বছর কতগুলো করে নতুন নতুন সূর্য তৈরি হয়, সেই সূর্যের আন্ডারে কতগুলোতে আসলে গ্রহ নক্ষত্র, সব সূর্যের আন্ডারে গ্রহ থাকে না, কতগুলো সূর্যের আন্ডারে গ্রহ থাকতে পারে, গ্রহ থাকলে কি হবে না সেই গ্রহকে জীবন ধারণের জন্য উপযোগী হতে পারে। তাহলে এখানে হ্যাবিটেবল প্ল্যানেটের সংখ্যা বলে একটা ব্যাপার আছে, সেই হ্যাবিটেবল প্ল্যানেটে জীবনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেই জীবন ইন্টেলিজেন্ট হবে কিনা তার সম্ভাবনা কত, সেই ইন্টেলিজেন্ট জীবন কমিউনিকেশন করতে পারবে কিনা তার সম্ভাবনা কত। এতগুলো যদি আপনি পার করে আসেন, তারপরে আসবে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, লাস্টেরটা এল। এলকে বলা হয় লনজেভিটি ফ্যাক্টর। গ্রহ সৃষ্টি হলো, গ্রহতে জীবন হলো, সেই জীবন ইন্টেলিজেন্ট হলো, সেই ইন্টেলিজেন্ট জীবন কমিউনিকেশন টেকনোলজি গ্রহণ করলো, বা সে যদি মারা যায় তাহলে কি হবে? সে যদি অনেক আগে মারা যেয়ে থাকে তাহলে কি আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবো? আমরা কিন্তু পারবো না। মানুষ বা আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে আজকে থেকে 4 বিলিয়ন বছর আগে, বিগ ব্যাংয়ের পরে। সো 4 মিলিয়ন বছরের আগে যদি ধরেন আরও 10 বিলিয়ন বছর আগে একটা জায়গায় পৃথিবীর মধ্যে একটা লাইফ তৈরি হয়, সেই লাইফ কিন্তু লনজিভিটি ফ্যাক্টর বা খুব বেশি দিন না বাঁচার কারণে আমরা কমিউনিকেট করতে পারবো না। তাই আমরা এখন কি করি জানেন? আমরা চেষ্টা করতেছি সৌরজগতের মধ্যে পৃথিবীর বাইরে আদার যে গ্রহগুলো আছে তাতে প্রাণ আছে কিনা সেটা খুঁজে বের করার। এবং আমরা কি করি, 2 দিন পর পর ইলন মাস্ক সাহেব কি করেন, ইলন মাস্ক কয়েকদিন পর পর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য উঠে পড়ে লাগেন। এবং উদ্দেশ্য কি? মঙ্গল গ্রহে যদি প্রাণী খুঁজে পাওয়া যায় তাহলে কি দাঁড়াবে? সৌরজগতের মধ্যে পৃথিবীতে প্রাণ আছে, মঙ্গল গ্রহে প্রাণ আছে, তার মানে লাইফ বা প্রাণ এটা খুব রেয়ার অকেশন না। একটা ছোট্ট সৌরজগতের মধ্যেই যদি 2বার লাইফ পাওয়া যায়, তার মানে এই ড্রেক ইকুয়েশনের প্রবাবিলিটি অনেক হাই হয়ে যাবে। এক সৌরজগতে যদি 2বার লাইফ পাওয়া যায়, লাইফ বেশ কমন, 9টা গ্রহের মধ্যে 2টাতে লাইফ পাওয়া যায়, তার মানে আমরা যদি সৌরজগতের বাইরে যেয়ে খুঁজতে পারি আরও লাইফ পাওয়া যাবে। তাই মানুষ এটা নিয়ে অনেক এক্সাইটেড। আপনার কাছে মনে হতে পারে মঙ্গলে লাইফ খুঁজে পেয়ে আমাদের কী লাভ? এটা ড্রেক ইকুয়েশনের প্রবাবিলিটিকে অনেক বাড়িয়ে দেয়। তাই এই ড্রেক ইকুয়েশনের কোনো অ্যান্সার নেই। কেন? ড্রেক ইকুয়েশনে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর এস্টিমেশন আমরা জানি না। বিজ্ঞানীরা প্রথম 3টার একটা এস্টিমেশন করার চেষ্টা করেছেন, পরেরগুলোর এস্টিমেশন এখনো করে পার পেয়ে উঠতে পারেননি। তবে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন এই ড্রেক ইকুয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে এল বা জীবন ধারণের সময়। তাই অনেকে ড্রেক ইকুয়েশনকে একটা সিম্পলিফাইড রূপে প্রকাশ করে। আমরা একটা ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন পাবো যদি ওই ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনটা অনেক বেশি দিন বাঁচতে পারে। তাই এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লনজেভিটি ফ্যাক্টরটা। বাট যাই হোক না কেন, এই যে ড্রেক ইকুয়েশন তার কোনো অ্যান্সার কিন্তু নাই। তার মানে অন্য একটা এলিয়েন সিভিলাইজেশন আছে কিনা তার ডেফিনেট প্রুফ আপনি আমাকে দিতে পারবেন না। শুধু আপনি না, স্টিফেন হকিং সাহেব চেষ্টা করেছেন, কার্ল সেগান সাহেব চেষ্টা করেছেন, আপনিও চেষ্টা করতে পারেন, আপনার বাসার মানুষটাকেও চেষ্টা করতে দিতে পারেন। বাট ইন্টেলিজেন্ট লাইফ আছে কিনা তার এক্সাক্ট প্রবাবিলিটি কত সেটা বের করা কিন্তু খুবই কঠিন। তাই কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে মহাবিশ্বে কি আর কোনো প্রাণ আছে, মহাবিশ্বে কি আমরা মানুষরাই একা, অ্যান্সারটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, উই ডোন্ট নো। এবং আমরা এর মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর করলাম। এবার একটু দেখব আমাদের সাথে আপনারা যারা এখনো এই ক্লাসটিতে ধৈর্য ধরে বিরক্ত সহকারে হয়তো কিছু না বুঝলেও শোনার চেষ্টা করছেন শুধু এই প্রশ্নগুলো সম্পর্কে জানার জন্য, আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি। এবং একই সাথে আমাদের এই লাল বিভিন্ন কালারের যে ড্রিঙ্কস রয়েছে, আই হোপ এগুলা, এটা কি মাউন্টেন ডিউ প্রবাবলি, রাইট? আই গেস নাইস। এটা কি? এটা একটা গ্রেপ জুস। হ্যাঁ, দিস ইজ নট গুড। খুবই বাজে। এটা মিক্স করে খান। আচ্ছা, পরে। ওকে, আমাদের সাথে অনেকেই আছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই অমনিভার্স, অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করছে। আমি দেখতে পাচ্ছি আবু নাইম শুভ আমাদের সাথে, রাজকিশোর বিশ্বাস দেখছেন, মুনজিরিন শাহিদ আমাদের সাথে আছে। অনেকেই বলছে অনেকদিন পরে আমাকে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। আমিও আপনাদের সাথে ক্লাসটা নিয়ে বেশ মজা পাচ্ছি। ও বাই দ্য ওয়ে, যারা এই ক্লাসটা বুঝতে পারছেন না তাদের জন্য একটা কথা বলি, যদি আপনি ক্লাসে
এই পর্যায় পর্যন্ত কোনোভাবে ধৈর্য ধরে থাকতেও পারেন। আমরা সামনে আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, তো সেগুলোর জন্য আপনি একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করলাম, মহাবিশ্বের সংখ্যা কত, এই মহাবিশ্বে আর কোনো জীবন আছে কিনা। বাট আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ধরেন একটা এলিয়েন লাইফের সম্মুখীন হলেন, আপনি কিভাবে বুঝবেন ও জীবন্ত? ওয়েল, আপনি কি আদৌ বলতে পারবেন সে জীবন্ত? কারণ আপনি সব কিছু চিন্তা করেন আপনার ল, আপনার পারসেপশনের উপর ভিত্তি করে। আপনার থেকে ডিফারেন্ট ওয়েতে যে চিন্তা করে, আপনি হয়তো তার যে জীবন আছে সেটা বুঝতেই পারবেন না। তাই নাম উত্তর না জানা সেই প্রশ্নগুলোর আলোচনাতে আমাদের তৃতীয় প্রশ্নটা খুবই কঠিন, এবং এই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ লাইফ। আপনার কাছে মনে হতে পারে এই প্রশ্নটা খুব সোজা, আপনাকে আমি এখন একটু মজা দেখাবো। আমি 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম ক্লাসে আমাকে আমাদের টিচার জিজ্ঞেস করে, শামির বলো তো জীবন কি? এবং আপনারা যেরকম অ্যান্সার এখন দিতে চেষ্টা করবেন, আমিও সেরকম দেওয়ার চেষ্টা করেছি। ধরেন এখানে অনেক কিছু আছে, এগুলো উপরের লাইনের জিনিসগুলো জীবন্ত, নিচেরগুলো জীবন্ত না। আপনাকে যদি জিজ্ঞেস করি একটা বানর যে জীবন্ত, আপনি কিভাবে জানেন? আপনি বলবেন বানর লাফালাফি করে তাই জানি। তাহলে লাফালাফি যে করতে পারে সেই কি জীবন্ত? ব্যাপারটা এরকম না, কারণ রোবটও লাফালাফি করতে পারে। ওয়েল, আপনাকে যদি আমি বলি একটা চিংড়ি মাছ জীবন্ত, এটা আপনি কিভাবে বুঝেন? আপনি বলবেন যে একটা চিংড়ি মাছকে আমরা সাঁতার কাটে যেতে দেখে, তার মানে সাঁতার যে কাটতে পারে সে কি জীবন্ত? ব্যাপারটা সেরকমও না। আমরা একটা রোবট বানাতে পারি যে সাঁতার কাটতে পারে। লাইফের ডেফিনেশন দেওয়া খুবই টাফ, এবং এখন পর্যন্ত লাইফের কোনো ভালো ডেফিনেশন নাই। এবং কেন লাইফের ডেফিনেশন দেওয়াটা খুব টাফ, সেগুলো নিয়ে এখন আমি আপনার ব্রেনের সাথে বেশ কিছু কঠিন ধরনের মজা করব। প্রথম শুরু করব আমার অনেক ফেভারেট একটা লোকের উক্তি দিয়ে। লোকটার নাম হচ্ছে আরউইন শ্রোডিঞ্জার। শ্রোডিঞ্জারের ক্যাট বলে যেটা থট এক্সপেরিমেন্ট আছে, সেই আরউইন শ্রোডিঞ্জার সাহেব 1944 সালে একটা বই লেখে, হোয়াট ইজ লাইফ। শ্রোডিঞ্জার সাহেব তার বইতে ফিজিক্স দিয়ে লাইফের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তিনি বলেছিলেন, লিভিং থিংস avoid decay into disorder and equilibrium। এই কথাটা আপনাদের জন্য অনেক কঠিন। খুব সহজ ভাষায় বললে, মহাবিশ্বের সব কিছু সবসময় ভাঙতে চায়, এটাকে বলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা বলে মহাবিশ্বের সব কিছু ভেঙে বিশৃঙ্খল হতে চায়। কিন্তু লিভিং থিংস পুরো উল্টা কাজটা করে। আমাদের কোষের ভিতর কি হয় জানেন? ছোট 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 জিনিস মিলে বড় বড় জিনিস তৈরি করে। তাই আমাদের কোষের ভেতরে ওই থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের উল্টা কাজটা হয়। এবং শ্রোডিঞ্জার সাহেব তাই লাইফের ডেফিনেশন এইভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন যে লিভিং থিংস অ্যাভয়েড ডিকে ইনটু ডিসঅর্ডার অ্যান্ড ইকুইলিব্রিয়াম। বাট এই প্রশ্নটা আপনাদের জন্য বুঝতে অনেক কষ্ট, বা আপনাদের জন্য আমি এটা সহজ করে কয়েকটা আলোচনা করি। একটা, লাইফ ইজ মেড অফ স্পেশাল কম্পোনেন্ট, তার মানে কিছু অনুপরমাণু আছে সেগুলো খালি জীবন্ত জিনিসে থাকে, আর যেগুলোতে সেগুলো থাকে না সেগুলো মানে জীবন্ত না, সেগুলো জড়। যেমন মানুষ এককালে বিশ্বাস করত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন দিয়ে জীবন তৈরি হয়, বাট পরে জানতে পারলো এই জিনিসটা ঠিক না। আসলে মহাবিশ্বের সব কিছুই তো অনুপরমাণু দিয়ে তৈরি। তাইলে কেন আমরা কয়েকটাকে জীবন্ত আর কয়েকটাকে মৃত বলবো? কেন কতগুলোকে জীব, কতগুলো জড় বলবো? সবগুলোই কিন্তু একই অনুপরমাণু দিয়ে তৈরি। এবং এখন পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোনো মৌল খুঁজে পায়নি যেগুলো শুধু লাইফেই থাকে, নন লিভিংয়ে থাকে না। এই যে আমার হাতের মোবাইল ফোনটা, আমার এখানে টেবিলের উপর কাঠটা, এবং আমার শরীর যা দিয়ে তৈরি, তার অনেক কিছুতেই মিল আছে। এই মোবাইল ফোনটাতে আয়রন আছে, আমার শরীরে আয়রন আছে। লাইফের কোনো স্পেশাল কম্পোনেন্ট নেই, তাই কম্পোনেন্ট দিয়ে আমরা লাইফকে আলাদা করতে পারি নাই। তাহলে পারি নেই, এবার একটু আগে আমরা যদি আরেকটু আগে আগাই, আমরা দেখব অনেকেই বলার চেষ্টা করে জীবন হচ্ছে একটা কমপ্লেক্স অর্গানাইজেশন। আমাদের দেহ কোষ দিয়ে তৈরি, এবং কোষের মধ্যে অনেক কমপ্লেক্স ঘটনাপাতি ঘটতে থাকে। তার মানে কি কমপ্লেক্স সিস্টেমই লাইফ? না। আমার হাতের যে এই মুঠোফোনটা কিন্তু বেশ কমপ্লেক্স, এবং এটাও বেশ অর্গানাইজ। এটাও চারপাশে একটা আবরণ দ্বারা আবৃত, এটার ভেতরেও এনার্জি প্রোডাকশন এবং অনেক কিছুর মেকানিজম আছে। তাই কমপ্লেক্স অর্গানাইজেশন দিয়ে আপনি জীবনকে ডিফাইন করতে পারবেন না। তাহলে এই মোবাইল ফোনটাকে তো আপনার জীবন্ত বলতে হবে। ওয়েল, আমরা আরেকটু সামনে আগাই। অনেকে বলার চেষ্টা করে লাইফ মেনটেইনস হোমিওস্ট্যাসিস। এর মানে হচ্ছে আমাদের লিভিং বডির টেম্পারেচার সবসময় কত? 37 ডিগ্রি টেম্পারেচার। আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। অর্থাৎ জীবন সবসময় একটা
কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট পিএইচ মেনটেন করে থাকে। কিন্তু যারা এরকম হোমিওস্টেসিস বা কনস্ট্যান্ট প্যারামিটার মেনটেন করতে পারে তাদেরকে কি আপনি জীবন বলবেন? পারবেন না। কেন? আমি যেই স্টুডিওতে ক্লাস নিচ্ছি এটা টেম্পারেচার সারা জীবন 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, কারণ এখানে এসি আছে। আমরা এখানে হিউমিডিটি মিটার দিয়ে তার হিউমিডিটি কন্ট্রোল করছি। তাহলে এই স্টুডিওটা কি জীবন্ত? না। লাইফ যদি হোমিওস্টেসিস মেনটেন করার প্যারামিটার হয় তাহলে এই স্টুডিওটাকে আমার জীবন্ত বলা লাগবে। বাট আমরা তাহলে হোমিওস্টেসিস দিয়ে লাইফকে ডিফাইন করতে পারি না। লাইফ কনজিউম ফুড। ওয়েল, লাইফ ফুড কনজিউম করে, এনার্জি প্রোডাকশন করে। এনার্জি প্রোডাকশন করার কিন্তু আমরা লাইফের ছাড়াও এনার্জি প্রোডাকশন তৈরি করতে পারি। পাতা থেকে যেমন এনার্জি প্রোডাকশন হয় আমরা জানি, উদ্ভিদ এনার্জি প্রোডাকশন করে, আমরা কিন্তু আবার সেই জেনারেটর ঘুরিয়েও এনার্জি তৈরি করতে পারি। তাহলে এনার্জি প্রোডাকশন করতে পারলেই যে লাইফ হবে ব্যাপারটা এরকমও না। এরপরের জিনিসটা হচ্ছে রেসপন্স। আপনি দেখবেন সকাল হলেই আপনার শরীর অটোমেটিক্যালি জেগে উঠবে, যদি কেউ না আমার মতন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে অভ্যস্ত হন। তারপরে পাখিরা কি করে? ভোরবেলা থেকে ডাকতে শুরু করে। এর মানে হচ্ছে লাইফ এনভায়রনমেন্টের সাথে রেসপন্স করে। ওয়েল, নন লিভিং জিনিস কি রেসপন্স করতে পারে না? আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেখাই। আমাদের মোবাইল ফোন কিন্তু রেসপন্স করে। কিরকম? আমি আমাদের মোবাইল ফোনের সাথে কিন্তু কথা বলতে পারি। যেমন, হেই সিরি, ওয়েন ইজ মাই নেক্সট অ্যাপয়েন্টমেন্ট? Your next appointment tomorrow is at 9 a.m. It's So- titled Deadline for BB Fellowship. সো আমি এই ফোনটাকে যদি জিজ্ঞেস করি, সে আমাকে প্রশ্নের উত্তর দিতে পারে। যেমন আমি আরও প্রশ্ন করি, হেই সিরি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিয়াল মাদ্রিদ ম্যাচ? Looking for Real Madrid's schedule. The Real Madrid-Barcelona match ended in a draw. 2 each for Real Madrid and Barcelona in So, the El Clasico. আমি ওকে প্রশ্ন করলে ও উত্তর দিতে পারে। তাহলে রেসপন্স করা যদি লাইফের বৈশিষ্ট্য হয়ে থাকে, এই মোবাইল ফোনটা কি তাইলে জীবন্ত? ওয়েল, আপনি কনফিউজ। ডেভেলপ লাইফ। আমরা ছোটবেলায় একটা পিচ্চি বাচ্চা ছিলাম, সেখান থেকে গ্রো করতে করতে একটা বড় হিউম্যান হয়েছি। চিন্তা করে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে। আপনি একটা কোড লিখে দেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটা ডেভেলপ করতে পারে। আমি এতক্ষণ মোবাইল ফোনের যে সফটওয়্যারটার সাথে কথা বললাম, ওইটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও প্রথম দিন আমার কথা বুঝতে পারতো না, আস্তে 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 বুঝতে পারে। তার মানে এই সফটওয়্যারটা তার ভেতরে ডেভেলপ করতে পারে। তাহলে ও কি লাইফ? ডেভেলপ করা যদি লাইফের বৈশিষ্ট্য হয়, ও তো ডেভেলপ করে। তাহলে ডেভেলপ করাও লাইফের ভালো বৈশিষ্ট্য না? লাইফ ইভলভ করে। আমরা জানি অনেক বিলিয়ন বিলিয়ন বছরে ধরে একটা সিঙ্গেল সেল থেকে শুরু করে আজকের মানুষ পর্যন্ত সবাই এভলিউশনের মাধ্যমে তৈরি হয়েছে। অ্যাটলিস্ট বিজ্ঞান সেটাকে বলার চেষ্টা করে। এরকম এভলিউশন কিন্তু যন্ত্রপাতিরও হয়। তাই এই যে জিনিসপত্র, যেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আপনি লাইফকে ডিফাইন করতে চান, সেগুলো কোনোটাই আসলে খুব রিলায়েবল বৈশিষ্ট্য না, ডেফিনেশন না। আপনি কি এই মুহূর্তে কনফিউজ? দেখি আমাদের সাথে কতগুলো বন্ধু এখনো ধৈর্য ধরে কনফিউজ হয়ে সত্ত্বেও এই ক্লাসগুলো করছে। হ্যাঁ, আব্দুল্লাহ আল মেহেদি বলেছে, ভাইয়া ট্রাই করছি বুঝতে পারার, অনেক কষ্ট করে বুঝতে হচ্ছে। ওয়েল, থ্যাংক ইউ এই জিনিসটা স্বীকার করার জন্য। তুমি যে বুঝতে পারছো না এইটাই স্বাভাবিক, কারণ এই প্রশ্নগুলো এত ইজি প্রশ্ন না। এগুলো নিয়ে বিজ্ঞানীরা শত বছরের পর শত বছর ধরে গবেষণা করার পরে বললেন তারা নাকি এগুলোর অ্যান্সার জানেন না। তাহলে এগুলো একেবারেই সহজ প্রশ্ন না। তো এগুলা তুমি যে বুঝতে পারছো না সেইটাই কিন্তু নর্মাল। সো আমাদের সাথে থাকো। আর যদি একেবারেই না বুঝো, তোমাদের জন্য অ্যাটলিস্ট আমরা এই ক্লাসে ইন্টারনেটের ফেভারিট সেন্সেশন কিছু ক্যাট পিকচার দেখাচ্ছি। সো অ্যাটলিস্ট বুঝতে না পারলে আমরা কিছুক্ষণ পর পর কিছু কিউট ক্যাট পিকচার তোমাদেরকে দেখাবো। অ্যাটলিস্ট ক্যাট পিকচারগুলো দেখার জন্য হলে আমাদের সাথে থাকো। সো আমরা পরে যাব। অনেক মানুষ আমার মতন যারা বায়োকেমিস্ট, মলিকুলার বায়োলজি, তারা বলার চেষ্টা করে লাইফ ইজ জাস্ট কেমিক্যাল রিয়াকশন। কোষের মধ্যে ডিএনএ, আরএনএ আছে, এগুলো একটা থেকে আরেকটা রিয়াকশন করে এবং এটাই হচ্ছে জীবন। আমি পার্সোনালি এটাতে ডিসঅ্যাগ্রি করি। ডিএনএ কোষের মধ্যে নতুন একটা ডিএনএ তৈরি করতে পারে, এই প্রসেসটাকে বলে রেপ্লিকেশন। আমি আমার ল্যাবে প্রত্যেক দিন কোষের বাইরে এরকম টেস্ট টিউবের মধ্যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলি এবং এই প্রসেসটা আমার জন্য খুবই সহজ। তার মানে যদি আপনি বলেন যে এই রিয়াকশন ঘটে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া, এটাই জীবনের বৈশিষ্ট্য, তাহলে আমার ল্যাবের টেস্ট টিউবগুলোও তো জীবন্ত, কারণ ওইগুলোও একটা থেকে আরেকটা তৈরি করতে পারে।
আমি ডিএনএ থেকে প্রোটিনও তৈরি করতে পারি। তাই রিয়াকশন হওয়া যদি লাইফের বৈশিষ্ট্য হয়, আমার ল্যাবের টেস্ট টিউবগুলোকে আপনার জীবন বলতে হবে, বা বলতে পারবো না। আপনিও জানেন, আমিও জানি, কারণ আমাদের লাইফের ডেফিনেশনটা ভুল। পরের প্রশ্নে আসি। অনেকেই বলার চেষ্টা করেন ডিএনএ হচ্ছে লাইফ, ডিএনএ থেকে সব কিছু তৈরি হয়। দাস ডিএনএ মেক আস আ লাইফ। কারণ জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য নাকি হচ্ছে বাচ্চা পয়দা করা। জীবনের মানে গোল ধরা হয়, অ্যানিম্যাল লাইফের গোল হচ্ছে একজনের আরেক থেকে আরেকজন তৈরি হবে। আপনার এক কপি ডিএনএ আপনার বংশধরের মধ্যে যাবে। ডিএনএ কি সবচেয়ে বড় লাইফ? ওয়েল, এটাতেও আমি ডিসঅ্যাগ্রি করি। আমি কোষ থেকে ডিএনএ বের করে ওটাকে টেবিলের উপর রেখে দিতে পারবো, এবং ওটা একদম জড় পদার্থ। একটা ডিএনএ 650 বছর পর্যন্ত টিকে থাকে। ডিএনএ কে আপনি লাইফ বললে বেশ কঠিন হয়ে যাবে। এমআইটিতে এখন বেশ কিছু ইঞ্জিনিয়ার গবেষণা করতেছে, তারা ডিএনএ দিয়ে হার্ড ড্রাইভ বা মোবাইল ফোনের যে ডিভাইসের যে স্টোরেজ মেমোরি বানানোর চেষ্টা করছে। তার মানে ডিএনএ আসলে একটা নন লিভিং থিং। ডিএনএ যখন কোষের ভিতরে থাকে সে কিছু রিয়াকশন করতে পারে, বাট ডিএনএ থাকাটাই যদি আপনি লাইফের বৈশিষ্ট্য বলেন, আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ কয়েকদিন পরে যখন ডিএনএ হার্ড ড্রাইভ আসবে, আপনার হার্ড ড্রাইভটাকে আপনি জীবন্ত বলবেন নাকি মৃত? অনেক বড় কনসার্ন। তাই ডিএনএ কি লাইফ? আমি শিওরলি জানি না। এবং ডিএনএ কে যদি লাইফ বলেন, আপনি এখন আরো বড় বিপদে পড়বেন। এইচআইভি ভাইরাসের নাম তো শুনেছেন। এইচআইভি ভাইরাস ডাজ নট হ্যাভ ডিএনএ। এইচআইভি ভাইরাসের কোনো ডিএনএই নাই। এইচআইভি ভাইরাস শুধু আরএনএ দিয়ে কাজ চালাচ্ছে। তাহলে আপনি এইচআইভি ভাইরাসকে জীবন্ত বলবেন না মৃত? ওয়েল, বায়োলজিস্টরাও জানে না এই ভাইরাসগুলো জীবন্ত না নাকি মৃত। ভাইরাস চেঞ্জ করে দিয়েছে। কিরকম আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। এটা যদি আইফেল টাওয়ার হয়, পৃথিবীর ভাইরাসের সংখ্যা হচ্ছে এত বড়, 25 মিলিয়ন মিটার কিউব। অর্থাৎ এরকম 8-10টা আইফেল টাওয়ারের সমান ভাইরাস পৃথিবীতে আছে। মানে পৃথিবীর সবগুলো ভাইরাস এত বড়, এত সংখ্যক ভাইরাস আছে। ভাইরাস মানুষের জীবনের ডেফিনেশনকে অনেক টাফ বানিয়ে দিয়েছে। এর একটা বড় উদাহরণ আপনাকে দেখাই। এই ভাইরাসটা হচ্ছে সায়ানো ভাইরাস, এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। একটা সায়ানো ব্যাকটেরিয়া মারা গেল, একটা ব্যাকটেরিয়া মারা গেল। এই মৃত দেহটার মধ্যে যদি এই ভাইরাসটা ঢুকে, তাহলে এই ব্যাকটেরিয়াটা আবার জীবন্ত হয়ে যায়। একটা মৃত ব্যাকটেরিয়ার ভেতরে এই ভাইরাসটা যদি ঢুকে, তাহলে ওই মৃত ব্যাকটেরিয়াটা জীবন্ত হয়ে যায়। আপনার হচ্ছে জীবন। আমরা সবাই বেঁচে আছি কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত অনেকগুলো ভাইরাস ঢুকে আছে। ভাইরাস বের হয়ে গেলে হয়তো আমরা মারা যাই। তাহলে ভাইরাস কি জীবন? ওয়েল, ভাইরাস নিজে জীবন্ত কিনা সেটা নিয়ে মানুষ শিওর না, কারণ ভাইরাসের একটা কোষও নেই। তাই আপনি ভাইরাস দিয়ে যদি লাইফের ডেফিনেশন দিতে চান, তাও আপনি পারবেন না। তাহলে আপনি বুঝতে পারছেন বায়োলজিস্টরা লাইফের ডেফিনেশন নিয়ে কতখানি ফ্রাস্ট্রেটেড। আমরা যত কিছু দিয়ে জীবনের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, আমরা সব কিছুতে ফেল করতেছি। লাস্ট আরেকটা ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে ইজ ইনফরমেশন লাইফ? এই সব কিছু যদি বাদ দিই, লাইফ কি? আমাদের ডিএনএর মধ্যে ATCG দিয়ে একটা কোড লেখা আছে, এবং এই অ্যাডিনিন গুয়ানিনের কোড, যে এই কোডের মধ্যে নাকি জীবনের মূল রহস্য লেখা। ওয়াটসন ক্রিক সাহেব ডিএনএ আবিষ্কার করার পরে তারা কেমব্রিজের ইগল পাবে ঢুকে চিৎকার করে বলেছিলেন, উই হ্যাভ ডিসকভার্ড দ্য সিক্রেট অফ লাইফ। ডিএনএ নাকি সিক্রেট অফ লাইফ। তাহলে ডিএনএর ইনফরমেশনই তো লাইফ হওয়া উচিত। তাহলে একটু চিন্তা করেন, ডিএনএর যে ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু এখন আমরা কম্পিউটারে নিতে পারি। ডিএনএ সিকোয়েন্সিং করে এই একটা হিউম্যানের ডিএনএ প্রায় একটা পেন ড্রাইভের 3.9 গিগাবাইট জায়গা ধারণ করে। একটা হিউম্যান ডিএনএ একটা পেন ড্রাইভে 3.9 গিগাবাইট জায়গা ধারণ করে। তো আমি পেন ড্রাইভের মধ্যে লাইফের ইনফরমেশন নিয়ে নিলাম, এরপর কম্পিউটার লিখে আমি এই লাইফটাকে সিমুলেট করতে পারি কম্পিউটারের মধ্যে। কম্পিউটারের মধ্যে সফটওয়্যার দিয়ে সিমুলেট করতে পারি। সিমুলেট যদি করি, তাহলে আপনি ওই সফটওয়্যারটাকে লাইফ বলবেন? অবশ্যই বলতে পারবেন না। ইভেন এখন অনেকে এটাও আর্গিউ করে, কম্পিউটার সায়েন্টিস্টরা, যে আমরা সবাই নাকি এখন একটা কম্পিউটার সিমুলেশনের মধ্যে আছি, এবং এই এন্টায়ার মহাবিশ্বটা হইতে পারে কারো কম্পিউটারের সিমুলেশন, যাই আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। বাট এগুলো সবই থিওরি, এগুলো ডিরেক্টলি আপনি বিশ্বাস করবেন না। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া না, বরং আপনার মাথায় আরও প্রশ্ন সৃষ্টি করা, যাতে করে আপনি বুঝতে পারেন আপনি অনেক কিছুই জানেন না, যেমনভাবে বিজ্ঞানীরাও জানে না। সো হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ কেমিক্যালস? নো, আমরা জানি কেমিক্যালগুলো থাকলেই লাইফ হয় না। ইজ লাইফ রিয়াকশন? রিয়াকশন ঘটলেও লাইফ হয় না। ডিএনএ থাকলেই কি লাইফ হয়? ওয়েল, ডিএনএ থাকলে লাইফ নাও হতে পারে, আবার ডিএনএ ছাড়াও লাইফ হতে পারে। ইজ লাইফ ইনফরমেশন? তাহলে তো কম্পিউটার ভাইরাসও লাইফ হয়ে যাবে। এই এত 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 প্রশ্ন করতে করতে আমরা যখন লাইফের ডেফিনেশন দিতে গিয়েছি, শেষ পর্যন্ত বায়োলজিস্টদেরকে যদি আপনি এখনও জিজ্ঞেস করেন হোয়াট ইজ লাইফ, তাদের আনসার একটাই, উই ডোন্ট নো। তাহলে চিন্তা করে দেখেন,
আমরা তখন ইউনিভার্স নিয়ে আলোচনা করলাম, পুরো ইউনিভার্স অনেক বড়। ইউনিভার্সের মধ্যে আমরা কি আর এলিয়েন লাইফ পাবো? এলিয়েন লাইফ পাইতে গিয়ে আমাদের নতুন প্রশ্ন মাথায় আসলো, লাইফ কি? আমরা লাইফের ডেফিনেশনই জানি না। আমরা যদি লাইফের ডেফিনেশন না জানি, এলিয়েন পাইলে ওটাকে কেমনে বুঝবো এটা জীবন্ত না মৃত? আপনি যদি নাই জানেন লাইফের ডেফিনেশন কি, ওয়েল চিন্তা করে দেখুন সায়েন্স এখনো কত কিছু জানার বাকি। এককালে মানুষ ধারণা করতো মানুষ সব জানে, কারণ সব কিছু নাকি কোনো মানুষের কাছে কোনো বইতে লেখা আছে। পরে মানুষ রিয়েলাইজ করলো মানুষ আসলে কিচ্ছু জানে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ সায়েন্স। আমার মতন যারা সায়েন্স ভালোবাসে, আমার মতন যারা বিজ্ঞানী হিসাবে এখন কাজ করে বিভিন্ন ল্যাবে, তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে এটা নিয়ে অনেক এক্সাইটেড, কারণ আজকে তারা হয়তো নতুন কিছু বের করে ফেলবে যেটা এর আগে এন্টায়ার মহাবিশ্বে কেউ জানতো না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ সায়েন্স। আমরা শেষ করে ফেললাম। আমাদের সাথে 650 বন্ধু এখনো ক্লাসে আছে। এই 650 বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিব। তোমরা হয়তো সবকিছু না বোঝা সত্ত্বেও অনেক ধৈর্য ধরে ক্লাস করছো। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের জন্য এই মোমেন্টে ইন্টারনেটের সেকেন্ড মোস্ট সেন্সেশন ক্যাট পিকচার, তোমরা ধরে আমাকে সহ্য করার জন্য তোমরা একবার ভালো করে দেখে নাও। ওয়েল, আমার পার্সোনালি এই ক্যাটটার নাম হচ্ছে মিনি, তো সে হাই টু মিনি। ওয়েল, এরপরে আমরা যেই জিনিসটা নিয়ে শুরু করতে যাচ্ছি, আমাদের লাস্ট প্রশ্নটা সবচাইতে কঠিন, কারণ আমরা যতই প্রশ্ন করি ততই আরও উত্তর খুঁজতে গিয়ে আরও প্রশ্ন করি, এবং আমরা প্রশ্নের মধ্যে প্রশ্ন করতে করতে হারিয়ে যাই, এবং এই হারানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এর পরবর্তী প্রশ্ন। চলে যাচ্ছি আজকের ক্লাসের সবচেয়ে কঠিন এবং সবচাইতে মজার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানতে হলে অনেক ধৈর্য ধরে বসতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, হাউ বিগ ইজ ইনফিনিটি? অসীম কত বড়? তোমরা সবাই ইনফিনিটির নাম শুনেছ। ইনফিনিটি কি? ইনফিনিটি হচ্ছে সবচাইতে বড়, ইনফিনিটি হচ্ছে সবকিছুর শেষ। বাট ইনফিনিটি কত বড় এটা কি তুমি আন্দাজ করতে পারো? এইটা আন্দাজ করাটা বেশ মাথা ধরার ব্যাপার। তাই এই পয়েন্ট থেকে ক্লাসে যারা থাকবে, প্লিজ তোমাদের জন্য আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বরং চারটি ক্যাট পিকচার দেখাচ্ছি। থ্যাংক ইউ যে তুমি যদি এই পয়েন্ট থেকে বাকি ক্লাসটুকু করতে চাও, তোমার অনেক বেশি ধৈর্য লাগবে এবং অনেক চিন্তা করে ক্লাসটা শুনতে হবে। ওয়েল, ক্লাসের পরে এই ভিডিওটা আবার দেখেও শিখতে পারবা। হাউ বিগ ইজ ইনফিনিটি? আমি তোমাদেরকে প্রথম চমকটা দেখাই। আমি যদি তোমাকে এই কথা বলি তুমি কোনোদিন বিশ্বাস করবা না। তো আমি বললাম পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে ততগুলো সংখ্যা আছে, তুমি কি মানবা? আমি বললাম দেয়ার আর অ্যাজ মেনি ইভেন নাম্বারস অ্যাজ ন্যাচারাল নাম্বারস। পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে ততগুলো জোড় সংখ্যা আছে, তুমি মানবাই না, কারণ তুমি বলবা সংখ্যা আছে দুই রকম, জোড় বিজোড়। তাই আপনি যদি বলেন জোড় সংখ্যার সংখ্যা আর সংখ্যার সংখ্যা সমান, এটা কেমনে হইল? আমি তোমাকে একটু বোঝাই। তোমার দুই হাতের আঙ্গুল সমান, তাই না? সংখ্যা এই হাতেও 5টা আছে, এই হাতেও 5টা আছে। এইটা তুমি কিভাবে জানো? তুমি এই হাতের উপর যদি এই হাত রাখো, দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ করে। দ্যাটস ওয়াই তুমি জানো এই দুই হাতের আঙ্গুলের সংখ্যা সমান। তোমার কিন্তু আঙ্গুল গণার দরকার নাই, তুমি একটার উপর আরেকটা রাখো, রাখলেই বুঝতে পারো যদি প্রত্যেকটার এগেনস্টে প্রত্যেকটা ম্যাচ করে, এই দুই হাতের সংখ্যা সমান। তাকায় দেখো, এটা হচ্ছে জোড় সংখ্যার সেট 2, 4, 6, 8। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, 6, পূর্ণ সংখ্যার সেট। একটু চিন্তা করে দেখো এই দুইটা সেট সমান কেন? এর প্রথম সদস্যের এগেনস্টে এখানে একটা প্রথম সদস্য আছে, এর দ্বিতীয় সদস্যের এগেনস্টে একটা দ্বিতীয় সদস্য, 3 নম্বরের জন্য 3 নম্বর, 4 নম্বরের জন্য 4 নম্বর। অর্থাৎ এই সেটের প্রত্যেকটা সদস্যের সাথে পেয়ার করার জন্য তুমি আরেকটা সদস্য এই সেটে পাবা। কারণ কি জানো? কারণ ওয়ার্ল্ডে ইভেন নাম্বারের সংখ্যা হচ্ছে ইনফিনিটি এবং ওয়ার্ল্ডে ন্যাচারাল নাম্বারের সংখ্যাও ইনফিনিটি। তাহলে কি তুমি বলবে যে ইভেন নাম্বারের সংখ্যা ন্যাচারাল নাম্বারের সংখ্যার সমান? কারণ ইভেন নাম্বারের সংখ্যা ইনফিনিটি, ন্যাচারাল নাম্বারের সংখ্যাও ইনফিনিটি। দুইটাই যদি ইনফিনিটি হয়, ক্যান ইনফিনিটি বি ইকুয়াল টু ইনফিনিটি? দিস ইজ রিয়েলি টাফ। তুমি যদি বলো ইনফিনিটি জিনিসটা ইনফিনিটির সমান, তাহলে ইভেন নাম্বার আর ন্যাচারাল নাম্বারকে সমান বলতে হবে। বাট যেটা তুমিও জানো আমিও জানি ভালো করে, এইটা ট্রু না। আমি যে সেটা একটু ভাঙে বলি, যদি ইভেন নাম্বারের সংখ্যাকে আমি বলি ইনফিনিটি 1 এবং ন্যাচারাল নাম্বারের সংখ্যাকে যদি বলি আমি ইনফিনিটি 2, আমি দুইটা ডিফারেন্ট ইনফিনিটি বলার চেষ্টা করতেছি। তোমার কি মনে হয় কমেন্টে জানাতো কোন ইনফিনিটিটা বড় হওয়া উচিত? ইভেন নাম্বারের যে সংখ্যা সেটাকে বললাম ইনফিনিটি 1,
ন্যাচারাল নাম্বারের সংখ্যাটাকে বললাম ইনফিনিটি 2। তোমার কি মনে হয় কোন ইনফিনিটিটা বড় হওয়া উচিত? আমি দেখতে পাচ্ছি প্রায় 350 মতন বন্ধু আমাদের সাথে এখনও ক্লাসে আছে। থ্যাংক ইউ যারা ক্লাসের পরে 400 মতন বন্ধু আমাদের সাথে এখনও আছো। সো আমি অনেককেই দেখতে যাচ্ছি, সবাই কিন্তু বলার চেষ্টা করছো ইনফিনিটি 2টা বড় হওয়া উচিত। কারণ কি? এখানে আছে শুধু জোড় নাম্বার, এখানে আছে ন্যাচারাল নাম্বার বা সকল পূর্ণ সংখ্যা। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে এই জিনিসটাতে অ্যাগ্রি করেছো। আমরা অবশ্যই বোঝার চেষ্টা করি ইনফিনিটি 2 ইনফিনিটি 1 থেকে বড়। তাই আমরা অনেক ক্ষেত্রে ইনফিনিটি ওয়ার্ডটা যখন ব্যবহার করি আমাদেরকে একটু বোঝা উচিত ইনফিনিটির মধ্যে ছোট ইনফিনিটি বড় ইনফিনিটি থাকতে পারে। একটা ইনফিনিটি আরেকটা ইনফিনিটি থেকে বড় ছোট হতে পারে, এবং এই আইডিয়াটা এককালে মানুষের ছিল না। এই আইডিয়াটাকে প্রথমে যেই ব্যক্তি বলে থাকেন এটাকে বলা হয় দ্য কন্টিনিয়াম হাইপোথেসিস। গ্রেগর ক্যান্টর সেট থিওরির যে আবিষ্কারক উনি প্রথমত এটা বলেছিলেন দ্য কন্টিনিয়াম হাইপোথেসিস, যে ইনফিনিটির মধ্যে ছোট ইনফিনিটি বড় ইনফিনিটি থাকতে পারে। এবং এই কন্টিনিয়াম হাইপোথেসিসটা তোমার কি মনে হয় সত্য না মিথ্যা? আমাকে একটু কমেন্টে জানাতো। একটা ইনফিনিটি আরেকটা ইনফিনিটির থেকে বড় হবে, বা একটা ইনফিনিটি একটা ইনফিনিটি থেকে ছোট হতে পারে। এটাই হচ্ছে কন্টিনিয়াম হাইপোথেসিসের সাধারণভাবে বলার চেষ্টা করা হয়। তোমার কি মনে হয় কন্টিনিয়াম হাইপোথেসিস ইজ ইট ট্রু অর ইজ ইট ফলস? আমি যেহেতু আমাদের ক্লাসের মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগের কারণে অনেকে জয়েন করতে পারোনি, তাই এখনও যারা ক্লাসটিতে আছো আমি কিন্তু তোমাদেরকে একটু অনুরোধ করব যাতে এই ক্লাসটাকে শেয়ার করার মাধ্যমে সবাই আমাদের আরও বেশি বন্ধু বান্ধবকে এই ক্লাসে ডেকে নিয়ে আসতে পারো। সো আমি অনেকেই যে বলার চেষ্টা করছো যে কন্টিনিয়াম হাইপোথিসিস ট্রু, আমি অনেকের কমেন্ট পাচ্ছি যে ট্রু। এই যে সীমান্ত সিদ্দিকী কিন্তু ভালো একটা প্রশ্ন করেছে, বলছে অড নাম্বারের কি দোষ করলো ভাই? কোনো দোষ করে না, আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। অনেকেই ইনফিনিটি 1 ইনফিনিটি 2, প্রতিভা তাসনিম বলেছেন বোথ আর আনডিফাইনেবল। নাকিব বলার চেষ্টা করেছে কন্টিনিয়াম হাইপোথিসিস ট্রু। স্বর্ণা বলার চেষ্টা করেছে ইনফিনিটি, শর্মা বলার চেষ্টা করছে, আচ্ছা একজনের নাম আছে শর্মা, আই গেস শর্মা সরি, ইনফিনিটি ইজ কনস্ট্যান্ট। ওকে, একজন বলার চেষ্টা করেছে মেবি ট্রু। যেই ভদ্রলোক বলেছেন মেবি ট্রু মেবি ফলস তাকে আমার অনেক পছন্দ, কারণ এটা বেশ সাইন্টিফিক, কোনো কিছু ডিরেক্টলি ট্রু বলে দাবি না করা। দ্য কন্টিনিউয়াম হাইপোথিসিস এটা ট্রু নাকি ফলস এটার উত্তর এখন দিব। সো ডেভিড হিলবার্ট সাহেব একটা অ্যামেজিং ব্যক্তি। হিলবার্টের নাম মনে রাখবে, কিছুক্ষণ পরে হিলবার্টকে নিয়ে আলোচনা হবে। হিলবার্ট সাহেব বলেন কন্টিনিউয়াম হাইপোথিসিস সম্পর্কে যে this is the most important unsolved problem in mathematics. Most important unsolved problem in mathematics. কেন? কারণ কার্ট গোডেল নামক একজন ভদ্রলোক প্রমাণ করেন কন্টিনিউয়াম হাইপোথিসিসকে ফলস প্রমাণ করা যাবে না। কার্ল গোডেল প্রমাণ করছে যে কন্টিনিউয়াম হাইপোথিসিসকে ফলস প্রমাণ করা যায় না। এরপরে কোয়েন নামক একজন ভদ্রলোক এসে প্রমাণ করছে কন্টিনিউয়াম হাইপোথিসিসকে ট্রু প্রমাণ করা যায় না। ও মাই গড, দুইজন ব্যক্তি সাইমালটেনিয়াসলি দুইটা ডিফারেন্টভাবে প্রমাণ করছে কন্টিনিউয়াম হাইপোথিসিসকে ট্রু প্রমাণ করা যায় না, কন্টিনিউয়াম হাইপোথিসিসকে ফলস প্রমাণ করা যায় না। সো ইউ ক্যান নেভার ডিসপ্রুভ অর প্রুভ কন্টিনিউয়াম হাইপোথিসিস। একটা জিনিসকে যখন ট্রু প্রমাণ করা যায় না, একটা জিনিসকে যখন ফলস প্রমাণ করা যায় না, তখন এর মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় একটাই, দেয়ার আর unanswerable questions in mathematics and there are unanswerable question in this universe. এই ইউনিভার্সের অনেক প্রশ্ন আছে যার উত্তর করা সম্ভব না, যেমন কন্টিনিউয়াম হাইপোথিসিস এটা ট্রু নাকি ফলস এটাকে তুমি প্রমাণ করতে পারবে না। এইবার আসবে ইন্টারেস্টিং, হিলবার্ট সাহেবের একটা বিখ্যাত গল্প এখন তোমাদেরকে বোঝাবো। এই গল্প বুঝতে হলে তোমাকে বেশ বুদ্ধিমান হতে হবে। যদি মাথা ব্যথা ধরেই থাকে, আবারও তোমরা যদি এখন এই ভিডিও থেকে দূরে চলে যেতে ইচ্ছা হয়, তোমাদের জন্য আছে ইন্টারনেটের গ্রেটেস্ট সেন্সেশন ক্যাট পিকচার মিকি। সো সে হাই টু মিনি। এখন আমরা আলোচনা করব হিলবার্টস ইনফিনিটি হোটেল নিয়ে। ওয়েল, লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, তোমার যদি ধৈর্য বা চিন্তা শক্তি কম হয় এখন তুমি খুবই অসহায় ফিল করবা। আমরা চিন্তা করতে পারি একটা সার্টেন লিমিটের মধ্যে, লিমিট যে আমরা ভাঙতে পারি না, হিলবার্টস ইনফিনিটি হোটেলের আলোচনায় তুমি সেটা বুঝবা। কতখানি ভালো চিন্তা করতে পারো, লেটস গিভ ইট এ ট্রাই, দেখি তুমি কতখানি ভালো চিন্তা করতে পারো। হিলবার্টস ইনফিনিটি হোটেল কি? ইনফিনিটি হোটেল হচ্ছে একটা হোটেল যাতে ইনফিনিট নাম্বার সংখ্যক রুম আছে। তাহলে চিন্তা করো, এটা এমন একটা হোটেল যেখানে ইনফিনিট সংখ্যক রুম আছে এবং কোনো এক রাত্রে
এই ইনফিনিটি হোটেলের সবগুলো রুম ভরা, তার মানে প্রত্যেক রুমে গেস্ট আছে। তাহলে চিন্তা করো আইডিয়াটা কত ডেঞ্জারাস। একটা হোটেল যাতে ইনফিনিট সংখ্যক রুম আছে এবং প্রত্যেক রুমে এখন একজন গেস্ট আছে, কোনো রুম খালি নেই। ইন্টারেস্টিং, তাই না? এই হোটেলের নাইট ম্যানেজার হচ্ছে জেফ্রি, এবং জেফ্রি হচ্ছে একজন ম্যাথ ম্যাজিশিয়ান, অর্থাৎ জেফ্রি ম্যাথে খুবই ভালো। জেফ্রির গল্পটাই তোমাকে বলবো। জেফ্রি এখন তার লাইফের ওয়ার্স্ট নাইটমেয়ার ফেস করবে। সেটা হচ্ছে জেফ্রি রাত 12টার সময় দেখলো এই ইনফিনিটি হোটেলের প্রত্যেকটা রুম ফুল। রাত 12টা বেজে 5 মিনিট হোটেলের ফ্রন্ট দরজাতে এসে একজন বেল বাজিয়ে বলল, জেফ্রি, আই নিড এ রুম। এটা একটা ইনফিনিটি হোটেল যার প্রত্যেকটা রুম ভরা। এখন নতুন একজন কাস্টমার আসলো। চিন্তা করে দেখো, একটা হোটেলের 40টা রুম আছে, 40টা রুম যদি ভরা থাকে, নতুন একটা কাস্টমার আসলে তুমি তাকে কি বলবা? তুমি বলবা, ভাই বাসায় যান, আমার সম্ভব না আপনাকে রুম দেওয়া। বাট এটা ইনফিনিটি হোটেল এবং আমাদের জেফ্রি একজন ম্যাথমেটিশিয়ান। জেফ্রি বলল, আমার হোটেলটা ইনফিনিটলি বড় এবং তার প্রত্যেকটা রুম ভরা, বাট তারপরও আমি আপনাকে নিতে পারবো। এবং কিভাবে নিবে জানো? এটা খুব ইন্টারেস্টিং, একটু বোঝো। জেফ্রিকে যদি এখন নতুন একজন লোককে হোটেলে ঢুকাতে হয়, আগে একটা রুম খালি করতে হবে। জেফ্রি কিভাবে রুম খালি করলো সেই প্রক্রিয়াটা তোমাকে বলি। জেফ্রি রুম নাম্বার 1-এর দরজায় নক করে বলল, ভাই আপনি রুম নাম্বার 2-তে চলে যান তো। তাহলে চিন্তা করে দেখো, 1 নম্বর রুমের অধিবাসীকে বললো রুম নাম্বার 2-তে যেতে, যে 2 নম্বর রুমে ছিল তাকে বললো 3-এ যেতে, যে 3 নম্বর ছিল তাকে বললো 4-এ যেতে। তাহলে সে কি করলো? প্রত্যেক মানুষকে তার পাশের রুমে পাঠানো শুরু করলো। এটা যদি করা হয় কি হবে? প্রথম রুমটা খালি হয়ে যাবে এবং চিন্তা করো, তুমি ভাববা যেহেতু সবগুলো রুম পরিপূর্ণ, শেষ রুমের মানুষটা কই যাবে? ওয়েল, ইটস এ ইনফিনিটলি লার্জ হোটেল, শেষ রুম বলে কোনো রুম নাই। প্রত্যেকে তার ডান পাশে গেলে আরেকটা রুম খুঁজে পাবে, কারণ ইনফিনিটির আইডিয়াটাই এটা। তাই আমরা প্রশ্নটা করেছিলাম, হাউ বিগ ইজ ইনফিনিটি? ইনফিনিটি এত বড় যে ইনফিনিটির সাথে যদি আরও 1 যোগ করো তাও ইনফিনিটিই থাকে। তাই এই প্রবলেমটা সলভ করার উপায় হচ্ছে, জেফ্রির প্রত্যেক রুমের নাম্বার যদি n হয়, তাকে n+1 রুমে শিফট করলে 1 সংখ্যক নতুন রুম ক্রিয়েট হবে। অর্থাৎ ইনফিনিটি ক্যান মেক রুম ফর 1 মোর গেস্ট। প্রত্যেককে যদি তার পাশের রুমে পাঠানো হয় তাহলে একজন করে নতুন গেস্ট পাওয়া যাবে। তাহলে চিন্তা করো, জেফ্রি প্রবলেম সলভ করে ফেললো। জেফ্রি বলল, ওয়েল আই এম অসাম, কারণ আমার পুরো হোটেলের সবগুলো রুম ভরা ছিল, তারপরও আমি একটা নতুন গেস্টকে একটা রুমে থাকতে দিতে পেরেছি। দিস ইজ অ্যামেজিং। রাত বাজে 1টা। জেফ্রি এখন তার আরও গভীর প্রবলেমে পড়বে। হঠাৎ করে একটা নতুন বাস আসলো, এই বাসে আছে 40 জন গেস্ট। তুমি কি মনে করো জেফ্রি এখন এই প্রবলেমের সলভ করতে পারবে? এই প্রবলেম কিভাবে সলভ করা যাবে? ইনফিনিটলি লার্জ হোটেলে সব রুম ভরা, তার মধ্যে 40 জন নতুন গেস্ট আসলো। এখন কিভাবে জেফ্রি এই 40 জন নতুন মানুষকে থাকতে দিতে পারবে? সেটা যদি তুমি বলতে পারো, ইউ আর অসাম টু। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন সেই প্রবলেমে সলভ করতে পারো। আমরা কথা বলছি ইনফিনিটি কত বড় তা নিয়ে। ইনফিনিটি এত বড় যে ইনফিনিটির মধ্যে 1 যোগ করলে সেটা ইনফিনিটিই থাকে, ইনফিনিটির মধ্যে 40 যোগ করলে সেটা ইনফিনিটিই থাকে। আমি তোমাকে ক্লু দিয়ে দিলাম। 370 জন মানুষ এই ক্লাসটি দেখছো। প্লিজ ডু শেয়ার দিস ক্লাস, যাতে করে অনেক বন্ধু যারা ক্লাস থেকে হারিয়ে গিয়েছিল তারা এই ক্লাসে থাকে। আমি দেখতে চাই যে কতজন এই প্রবলেমটা, ইয়েস আমি দেখতে পাচ্ছি একজন কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছো। যদি ইনফিনিটি হোটেলে 40 জন নতুন গেস্ট আসে, আমার 40টা নতুন রুম খালি করতে হবে। কিভাবে করা যাবে? আমরা n নম্বর রুমে যে আছে তাকে n+40 রুমে পাঠিয়ে দিব। এর মানে যে প্রথম রুমে আছে তাকে বলবো আপনি 41 নম্বর রুমে যান, যে দ্বিতীয় রুমে আছে তাকে বলবো 42 নম্বর রুমে যান, যে তৃতীয় রুমে আছে তাকে বলবো 43 নম্বর রুমে যান। এইভাবে প্রত্যেক গেস্টকে যদি 40 ঘর পরপর সরিয়ে দেই তাহলে প্রথম 40টা ঘর খালি হবে, যেইখানটাতে আমরা কিন্তু নতুন মানুষ বা নতুন গেস্টকে নিতে পারবো। তাহলে চিন্তা করো, ইনফিনিটির হোটেলের মধ্যে সব রুম ভরা থাকলেও 40 জন নতুন মানুষ আমি নিয়ে নিতে পারি। সো ইনফিনিটি ক্যান মেক রুম ফর 40 মোর গেস্ট। হাউ বিগ ইজ ইনফিনিটি? ওয়েল, সেই প্রশ্নের উত্তরই তো দেওয়ার চেষ্টা করছি। এরপর যে জেফ্রি বলে বসলো, আই এম এক্সট্রা অসাম। কারণ কি? আমার হোটেলের সব রুম ভরা ছিল, তারপরও আমি ওইখানে আরও গেস্ট ঢুকাতে পারতেছি, কারণ আমার হোটেলটা ইনফিনিটলি লার্জ। তোমরা হয়তো বুঝতেই পারছো আমাদের এই গল্পটা এখন কোন দিকে যাচ্ছে।
রাত বাজে 2টা, একটা ইনফিনিটলি লং বাস আসলো। জেফ্রির চোখ কপালে উঠে গেল। জেফ্রি দেখলো তার হোটেলের সামনে একটা বাস দাঁড়িয়েছে, যেই বাসটা ইনফিনিট সংখ্যক গেস্ট নিয়ে আসছে। চিন্তা করে দেখো এইটার মানে কি, একটা হোটেলে একটা বাস আসছে, যেই বাসে ইনফিনিট সংখ্যক নতুন গেস্ট আছে। এই হোটেলের প্রত্যেক রুম খালি, এই হোটেলের প্রত্যেক রুম অলরেডি ভরা। এই হোটেলের প্রত্যেক রুম ভরা অবস্থায় তার মধ্যে কি আরও ইনফিনিটি গেস্ট নেওয়া যাবে? কি মনে হয়, নেওয়া কি যাবে? ইনফিনিটি কতখানি বড় যে ইনফিনিটির মধ্যে আরেকটা ইনফিনিট সংখ্যক নাম্বার কি নেওয়া যাবে? ওয়েল, এই প্রবলেম সলভ করতে হলে জেফ্রির এই লাইনটা বলতে হবে, আই হ্যাভ টু ক্রিয়েট আ নিউ ইনফিনিটি ইনসাইড অ্যান ইনফিনিটি। ওই ইনফিনিট হোটেলের মাঝখানে এখন তাকে ইনফিনিট সংখ্যক রুম খালি করতে হবে, করে ওই নতুন ইনফিনিট সংখ্যক গেস্টকে এটার মধ্যে ঢুকাতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ অসাম দ্যাট প্রবলেম ইজ? যে একটা ইনফিনিট সংখ্যক জায়গা যেটা অলরেডি পরিপূর্ণ, তার মাঝখানে তোমাকে ইনফিনিট সংখ্যক জায়গা খালি করবা, করে সেখানে ইনফিনিট নাম্বার অফ নতুন গেস্ট বসাবা। ইফ দিস কোশ্চেন ডাজ নট এক্সাইটস ইউ, আই ডোন্ট নো হোয়াট উইল। সো আমি তোমাদের কমেন্টে তোমাদের রেসপন্সগুলো একটু দেখার চেষ্টা করি, যে তোমাদের কি মনে হয় কিভাবে এই ইনফিনিট সংখ্যক হোটেলের গেস্টকে নাড়াচাড়া করে ইনফিনিট নাম্বার অফ নতুন খালি জায়গাগুলো আমরা তৈরি করতে পারি। ওয়েল, একজন বলছে, আচ্ছা অনেকে মনে করছো প্রত্যেককে বলবো ইনফিনিট সংখ্যক পরের ঘরে চলে যেতে, যোগ করে এই প্রবলেমে সলভ করা যাবে না। কেন? তুমি এতক্ষণ কি করেছো, 40 জন গেস্ট আসলে n+40 করে দিয়েছো, এখন ইনফিনিট গেস্ট আসছে। তুমি বলতে পারবা না প্রথম রুমের গেস্টকে আপনি 1+ ইনফিনিটি নাম্বার রুমে যান, কারণ 1+ ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ওকে কোনো নাম্বার না পড়লেও কই যাবে? একটা গেস্টকে তুমি নক করে বলতে পারো না ভাই আপনি ইনফিনিট নাম্বার রুমে চলে যান, সে তো এটা মানবে না। তাই যোগ করে এই প্রবলেম সলভ করা যাবে না, বাট প্রবলেমের একটা সলভ আছে। সলভটা হচ্ছে এইটা, সলভ হচ্ছে 2 দিয়ে গুণ করা। যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যায় পরিণত হয়। একটা জোড় সংখ্যা বা একটা বিজোড় সংখ্যা নাও, তাকে যদি 2 দিয়ে গুণ করো সবগুলা কি হয়ে যাবে? জোড় সংখ্যা। তাহলে এখন চিন্তা করো, আমি এই হোটেলের প্রত্যেকটা মানুষকে বলবো আপনার রুমের নাম্বারকে 2 দিয়ে গুণ করে সেই রুমে চলে যান। তাহলে যে 1 নম্বর রুমে আছে সে 2 নম্বর রুমে চলে যাবে, 1 নম্বর রুমটা খালি হয়ে যাবে। যে 3 নম্বর রুমে আছে সে 6 নম্বর রুমে চলে যাবে, তাহলে 3 নম্বর রুমটাও খালি হয়ে যাবে। যে 2 নম্বর রুমে আছে সে কই যাবে? 4 নম্বর রুমে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখো এইভাবে কি ঘটবে। ওই হোটেলের যত জোড় সংখ্যক রুম আছে সেগুলো ফুলফিল হয়ে যাবে, আর যত বিজোড় সংখ্যক রুম আছে সবগুলো খালি হয়ে যাবে, কারণ 2 দিয়ে গুণ করার পরে কোনো বিজোড় নাম্বার পাওয়া যায় না। তাই সবগুলো গেস্টকে বলা হলো তুমি তোমার রুম নাম্বারকে 2 দিয়ে গুণ করে সেই রুমে চলে যাও। তাহলে সবাই একটা জোড় সংখ্যক রুমে চলে যাবে এবং সবগুলো বিজোড় সংখ্যক রুম খালি হয়ে যাবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? জোড় সংখ্যক রুমের সংখ্যা কত? ইনফিনিটি। বিজোড় সংখ্যক রুমের সংখ্যা কত? ইনফিনিটি। তাহলে চিন্তা করে দেখো, রিয়েল নাম্বারের মাঝখানে এখন তুমি সবাইকে খালি জোড় সংখ্যক রুমে পাঠিয়ে দিলে, যার কারণে তোমার কাছে শুধু বিজোড় সংখ্যক রুমগুলো খালি হয়ে গেল এবং বিজোড় সংখ্যক রুমের সংখ্যা কত? ইনফিনিটি। তাহলে তুমি প্র্যাকটিক্যালি একটা পরিপূর্ণ ইনফিনিটির মধ্যে একটা খালি ইনফিনিটি ক্রিয়েট করে ফেলতে পারলে। ইয়েস, ইনফিনিটি ইজ দ্যাট বিগ। ইনফিনিটি নাও ক্যান মেক রুম ফর ইনফিনিট নাম্বার অফ গেস্ট। তাহলে চিন্তা করো, একটা ইনফিনিটির মধ্যে আমি আরেকটা ইনফিনিটিকে ঢুকিয়ে দিতে পারলাম। এই পর্যায়ে তো জেফ্রি খুব মজায় আছে। জেফ্রি মনে করলো আই এম অসামলি অসাম। কারণ কি? আমি আমার হোটেলের বিজনেসকে একদম আকাশে তুলে নিয়ে আসছি। আমি একটা ইনফিনিটলি লং হোটেলের মধ্যে নতুন ইনফিনিটলি লং গেস্ট ঢুকায় ফেলতে পারি। এখন চিন্তা করো, এই ম্যাথমেটিক্যাল মেন্টাল এক্সপেরিমেন্টের সবচাইতে ডেঞ্জারাস পর্যায়ে তোমাকে বোঝাবো। এতক্ষণ ইনফিনিট নাম্বার অফ বাস আসছিল একটা, রাত বাজে 3টা, এবার জেফ্রির ওয়ার্স্ট নাইটমেয়ার। তার হোটেলের সামনে ইনফিনিট সংখ্যক বাস এসে দাঁড়ালো এবং প্রত্যেকটা বাসে ইনফিনিট নাম্বার অফ গেস্ট আছে। তার হোটেলটা পুরোপুরি পরিপূর্ণ এবং হোটেলে ইনফিনিট নাম্বার অফ রুম আছে। এই ইনফিনিটি হোটেলের মধ্যে ইনফিনিটলি লং বাসের ইনফিনিট সংখ্যক বাসকে কি তুমি জায়গা দিতে পারবে? এই জিনিসের জায়গা যদি দিতে হয়, জেফ্রি বলল আই নাও হ্যাভ টু ক্রিয়েট ইনফিনিট নাম্বার অফ ইনফিনিটিস ইনসাইড মাই ইনফিনিটি। তাহলে একটা ইনফিনিটি কত বড় যে একটা ইনফিনিটির মধ্যে
ইনফিনিট সংখ্যক নতুন ইনফিনিটিকে ঢুকাতে হবে। আমি আবারও বলছি, একটা ইনফিনিটির মধ্যে ইনফাইনাইট সংখ্যক নতুন ইনফাইনাইটকে জায়গা দিতে হবে। এই কাজটা কিভাবে করবে জেফরি বেশ বিরক্ত। সেই পর্যায়ে জেফরি তার সবচাইতে প্রিয় গণিতবিদের কথা মনে করলেন। মহান গণিতবিদ ইউক্লিড বলেছিলেন পৃথিবীতে প্রাইম নাম্বারের সংখ্যা হচ্ছে ইনফিনিটি। জেফরি তার টেবিলের সামনে একটা ছবি দেখলেন ইউক্লিডের, সেই ছবিতে লেখা ছিল রিমেম্বার দ্য ইনফাইনাইট কোয়ান্টিটি অফ প্রাইম নাম্বারস আর দেয়ার, ইয়ার্স ইউক্লিড। ইউক্লিড সাহেব বলে গিয়েছিলেন প্রাইম নাম্বারের সংখ্যা ইনফিনিটি। সাথে সাথে জেফরির মাথায় নতুন এক বুদ্ধি খেলে গেল। জেফরিকে এখন ইনফাইনাইট নাম্বার অফ বাসকে জায়গা করতে হবে এবং প্রত্যেকটাতে ইনফাইনাইট গেস্ট আছে। তাহলে কাজটা কি? প্রথমে হোটেলের মধ্যে একটা নতুন ইনফিনিটি ক্রিয়েট করতে হবে, মানে জায়গা খালি করতে হবে। তারপরে একটা ইনফাইনাইট বাইসের ইনফাইনাইট সংখ্যক গেস্টকে ওইখানে বসাতে হবে। তারপর আবার জিনিসটা ফুলফিল হয়ে যাবে। তারপর হোটেলে আবার নতুন খালি জায়গা ক্রিয়েট করতে হবে। তারপর দ্বিতীয় বাসের ইনফাইনাইট সংখ্যক গেস্টকে বসাতে হবে। তার মানে একটা ইনফিনিটির মধ্যে একটা ইনফিনিটি হোল ক্রিয়েট করে সেটাকে পড়তে হবে। তারপর আরেকটা ইনফিনিটি হোল ক্রিয়েট করতে হবে। তারপর সেখানে আরেকটা ইনফিনিটি ঢুকবে। এরপর আরেকটা ইনফিনিটি হোল ক্রিয়েট করে আরেকটা ইনফিনিটি ঢুকাতে হবে। জিনিসটা ফলো করা কিন্তু বেশ কঠিন। আমি আগেও বলেছি তোমরা এই পর্যায়ে বেশ বিরক্ত হতে পারো। সুতরাং ক্লাসের এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে আমাদের থার্ড ক্যাট, উই কল ইট আয়মান। লুক, আয়মান ইজ সো কিউট অ্যান্ড আয়মান ইজ সো হ্যাপি যে তোমরা প্রায় 400 মানুষ এখনও বিরক্তিকর এই ইনফিনিটির কাজটা করছো। সো এখন আমি তোমাদেরকে সলিউশনটা দেখাবো। সলিউশনটা হচ্ছে এরকম। প্রথমে হোটেলে কিভাবে রুম খালি করতে হবে। পৃথিবীর প্রথম প্রাইম নাম্বার হচ্ছে 2। প্রাইম নাম্বার কি? যেই নাম্বারকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, মানে যে সংখ্যাগুলো অবিভাজ্য। তো প্রথম প্রাইম নাম্বার হচ্ছে 2। এখন 7 নম্বর রুমের মানুষটাকে কই পাঠাবো? 2⁻7 নম্বর রুমে। তার মানে প্রথম প্রাইম নাম্বারের পাওয়ার হিসাবে প্রত্যেকটা রুম নাম্বারকে বসাবো, যা রেজাল্ট পাবো প্রত্যেককে সেই রুমে ট্রান্সফার করব। তাহলে 2 নম্বর রুমটা খালি হয়ে যাবে এবং প্রত্যেকে তার পাওয়ার রুমে চলে যাবে। তার মানে কেউ যদি এখন চিন্তা করে দেখো, তার মানে যে 2 নম্বর রুমে আছে সে 2⁻7 নম্বর রুমে চলে যাবে, যে 3 নম্বর রুমে আছে সে 2⁻3 নম্বর রুমে যাবে, যে 4 নম্বর রুমে আছে সে 2⁻4 নম্বর রুমে যাবে। তাহলে আমরা কয়টা প্রাইম নাম্বার ইউজ করলাম? মাত্র একটা প্রাইম নাম্বার। একটা মাত্র প্রাইম নাম্বার ব্যবহার করে আমি ওই হোটেলের মধ্যে এখন ইনফিনিট সংখ্যক নতুন রুম ক্রিয়েট করে ফেললাম। কারণ এই 1 2 3 4 5 6 7 এই রুমের মানুষগুলোকে 2⁻n নাম্বার রুমে পাঠিয়ে দিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে প্রাইম নাম্বারের একটা ঘাত করে করে এরকম তুমি ইনফিনিট সংখ্যক নতুন নাম্বার বানাতে পারবে। আই নো ম্যাথমেটিক্যালি জিনিসটা চিন্তা করে একটু টাফ। এখন আমি তোমাকে দেখাই প্রথম বাসের লোককে কিভাবে আমরা বসাবো। দ্বিতীয় প্রাইম নাম্বার হচ্ছে 3। এখন বাসেরও তো প্রত্যেকের সিট নাম্বার আছে। ধরো 7 নম্বর সিটের যে ব্যক্তি, তাকে 3⁻7 নম্বর রুমটা দিব। এখন তুমি বলবা 3⁻7 নম্বর রুম তো হোটেলের মধ্যে বুকড না। হোটেলে 3⁻7 নম্বর রুমটা বুকড না, কারণ কিছুক্ষণ আগেই আমরা 2⁻7 করতে করতে প্রত্যেক মানুষকে সেই রুম থেকে সরিয়ে দিয়েছি। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, দুইটা মৌলিক সংখ্যার পাওয়ার করে কখনো সমান অ্যান্সার পাবা না। যেমন 2⁻x ক্যান নেভার বি ইকুয়াল টু 3⁻y। দুইটা মৌলিক সংখ্যার পাওয়ার করলে কখনো একই রেজাল্ট পাওয়া যায় না। দ্যাটস ওয়াই প্রথমবার মৌলিক সংখ্যার পাওয়ার করাতে রুমগুলো খালি হয়ে গেছিল এবং আমরা গ্যারান্টি দিতে পারবো এই 3⁻7 এর কারণে সেখানে ওই রুমগুলো আবার পরিপূর্ণ হওয়া শুরু করবে। তার মানে পুরো ঘটনাটা এইভাবে ঘটতে থাকবে। পরের বাসের জন্য এর পরের প্রাইম নাম্বার 5 এর পাওয়ারে বসাবো, এর পরের বাসের জন্য পরের প্রাইম নাম্বার 7 এর পাওয়ার বসাবো, 4 নম্বর বাসের জন্য পরবর্তী প্রাইম নাম্বার 11 এর উপরে পাওয়ার বসাবো। এভাবে প্রত্যেকটা প্রাইম নাম্বার ব্যবহার করে একটা একটা করে ইনফিনিটি সংখ্যক বাসকে আমরা হোটেলের মধ্যে ঢুকাবো। তাহলে চিন্তা করো প্রাইম নাম্বারের সংখ্যা কত? প্রাইম নাম্বারের সংখ্যা ইনফিনিটি। যেহেতু প্রাইম নাম্বারের সংখ্যা ইনফিনিটি এবং আমার বাসের সংখ্যা ইনফিনিটি, তাই আমি এই ইনফিনিট নাম্বার অফ বাসকে এই প্রাইম নাম্বারের পাওয়ার হিসাবে বসিয়ে বসিয়ে আমার ইনফিনিট হোটেলের মধ্যে আবারও জায়গা দিতে পারবো। যদি এই পুরো আলোচনার কিচ্ছু না বুঝে থাকো, কনগ্রেচুলেশন, ইউ আর নট অ্যালন। প্রবাবলি 99% মানুষের এই জিনিসটা বোঝার কথা না। এই জিনিসটা আমার বুঝতে 2 দিন বসে বসে এটা নিয়ে চিন্তা করার লাগছে। তুমিও যদি চিন্তা করো বুঝতে পারবে। বাট ক্লাসের উদ্দেশ্য সব কিছু তোমাকে শিখিয়ে দেওয়া না।
আমি একবার একটা খুব ভালো কথা পড়েছিলাম যে একটা ভালো টিচারের বৈশিষ্ট্য এইটা না যে সে তোমাকে সবকিছু বুঝাই দিবে, বরং তোমার মধ্যে এনাফ কিউরিওসিটি তৈরি করবে যাতে করে তুমি গিয়ে নিজে নিজে শিখতে পারো। তোমার কাছে যদি মনে হয় হিলবার্টের ইনফিনিটি হোটেলের আইডিয়াটা খুব ইন্টারেস্টিং, তুমি একটু পড়ে দেখো জিনিসটা কত ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা, একটা প্রাইম নাম্বার বেইজের উপর যদি একটা ন্যাচারাল নাম্বার বসানো হয় তাহলে কখনো কোনো ওভারল্যাপিং নাম্বার পাওয়া যায় না। এবং ওই ইনফিনিটি হোটেলের মধ্যে ইনফিনিট নাম্বার অফ ইনফিনিটলি লার্জ বাসকে জেফরি সাহেব জায়গা দিয়ে দিতে পারলেন। এই পর্যায়ে জেফরি বলল, আই অ্যাম ইনফিনিটলি অসাম, কারণ সে ইনফিনিটির মধ্যে ইনফিনিট নাম্বার অফ ইনফিনিটিস ক্রিয়েট করে ফেললো। তোমার যদি এখন এই পর্যায়ে নিজেকে অনেক বিরক্ত মনে হয় যে আমি কিচ্ছু বুঝিনি, তোমাকে আরও খারাপ ফিল করাবো আমি, কারণ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটাকে বলা হয় দ্য লোয়েস্ট লেভেল অফ ইনফিনিটি। তার মানে ইনফিনিটির যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যে এই আলোচনাটা হচ্ছে লোয়েস্ট লেভেল, কারণ আমরা কাউন্টেবল নাম্বারের ইনফিনিটি আলোচনা করেছি, আমরা 1 2 3 4 করে আলোচনা করেছি, আমরা 1.1 1.2 1.3 নিয়ে আলোচনা করিনি, আমরা র্যাশনাল নাম্বার ইররেশনাল নাম্বার নিয়ে আলোচনা করিনি, আমরা পাই নিয়ে আলোচনা করিনি। যদি রিয়েল নাম্বার ইনফিনিটি আলোচনা করতে চাই এই আলোচনা আরও কঠিন হবে। সো আমরা লোয়েস্ট লেভেল অফ ইনফিনিটি নিয়ে চিন্তা করতে গিয়ে প্রায় আটকে গেলাম, কারণ কি একটা ইনফিনিটির ভেতরে ইনফিনিট নাম্বার অফ ইনফিনিটিকে নতুন করে যোগ করা যায়। তো ইনফিনিটি কত বড়, বেশ টাফ। বাট তোমাকে এখন একটা মজার কোশ্চেন জিজ্ঞেস করি, জেফরি ওই রাতে কত টাকা ইনকাম করলো? ধরো জেফরির বেতন হচ্ছে ও যতগুলো রুমকে পরিপূর্ণ করতে পারবে তত টাকা পাবে, প্রতিটা রুমের জন্য জেফরি 1 টাকা করে পাবে। তাহলে চিন্তা করো, রাতের শুরুতে হোটেলের ইনফিনিট নাম্বার রুম পরিপূর্ণ ছিল, তাহলে জেফরির ইনকাম ছিল ইনফিনিটি। রাতের শেষে হোটেলে ইনফিনিট নাম্বার অফ রুম পরিপূর্ণ আছে, তাহলে জেফরির ইনকাম হচ্ছে ইনফিনিটি। সো জেফরি অনেক কষ্ট করলো, জেফরির ইনকাম বাড়বে না, কারণ জেফরি অলরেডি ইনফিনিটি পরিমাণ টাকা পায়। ওয়েল, ডু ইউ ফিল হেল্পলেস অ্যাট দিস পয়েন্ট? ইউ শুড, বিকজ এইটাই এই ক্লাসের মেন উদ্দেশ্য। আমি এমন কিছু জিনিস আলোচনা করব যাতে তুমি বুঝো যে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আসলে কিছুই এখনো জানি না। সো আমাদের ফার্স্ট কোশ্চেন, হাউ বিগ ইজ ইনফিনিটি? ওয়েল, উই নো দ্য অ্যান্সার, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ উই ডোন্ট নো, অ্যান্ড ইটস ভেরি টাফ এটাকে প্রুফ করা, ডিসপ্রুফ করা। এবং এর মধ্য দিয়ে আমরা এই ইন্টারেস্টিং ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইউনিভার্সের সংখ্যা কত? ইউনিভার্সে কি লাইফ আছে? লাইফ বলতে আমরা কি বুঝি? ইনফিনিটি কত বড়? এই জাতীয় প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবা। ক্লাসটা অনেক কঠিন লাগলে আমি বলবো সেটা একেবারে সঠিক রেসপন্স, ক্লাসটা কঠিন লাগারই কথা। ওয়েল, সায়েন্সের সব কিছু অনেক সোজা না, এগুলো পড়তে পড়তে জানতে জানতে জানার আগ্রহের কারণে সোজা হয়। বাট এই ক্লাসে যে সুন্দর সুন্দর ছবি চিত্রগুলো দেখলে এই সবগুলোর জন্য আমার ইনফিনিট থ্যাঙ্কস হচ্ছে আমার ফেভারিট 2টা ইউটিউব চ্যানেলের প্রতি। উপরেরটা হচ্ছে কার্ক গাজাজ ইন এ নাটশেল এবং দ্বিতীয়টা হচ্ছে টেড এড। 10 মিনিট স্কুলকে তোমরা ফলো করে ইউটিউবে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। বাট একই সাথে কার্ক গাজাজ ইন এ নাটশেল এবং টেড এড, ওদের ভিডিও থেকে আমরা এই ক্লাসের ম্যাটেরিয়ালগুলোর জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তাই কেউ মনে করো না এই পুরো ক্লাসগুলোর আইডিয়াগুলো আমার ইউনিক আইডিয়া, এরকম কিছু না। আমি ওদের থেকে দেখে শিখেছি এবং তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা এই ক্লাসগুলো করার এবং ওদের ভিডিওগুলো দেখে আরও নিজেরা শেখার চেষ্টা করবে। এবং এর মধ্য দিয়ে আমাদের এই অ্যামেজিং ইনফিনিটলি ফান লাইভ ক্লাসটির শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছালাম। ওয়েল, অ্যাজ এ সায়েন্টিস্ট আমি যখন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি এক্সাইটেড থাকি এই চিন্তা করে যে আজকের দিনের শেষে আমি হয়তো এমন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাবো যে প্রশ্নের উত্তর আমার পূর্বজন্মে কেউ কখনো পায়নি। এটা হচ্ছে সায়েন্সের সবচেয়ে বড় ফান। এবং আমরা আজকে এমন 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে 4টা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিয়ে যেতে পারেনি, হয়তো ভবিষ্যতে পারবে কিনা উই ডোন্ট নো। তাই ইদানিংকালে আমার খুব ফেভারিট লাইন হচ্ছে উই ডোন্ট নো। আমাকে কিছু জিজ্ঞেস করলে আমার অ্যান্সার হয় উই ডোন্ট নো, বিকজ ইটস এ ভেরি সায়েন্টিফিক অ্যান্সার। আমরা যদি এককালে আগেরকালকের দিনের মানুষের মতন চিন্তা করি, আমরা সব কিছু জানি, সব কিছু একটা বইয়ের মধ্যে লেখা আছে, আমি বলবো সেটা খুব বাজে একটা অ্যাটিটিউড। এইভাবে মানুষ শিখতে পারে না। তাই আমাদেরকে নিজের ইগনোরেন্সকে মেনে নিয়ে আমরা এই সকল অসাম প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারি তাহলেই আমরা ভবিষ্যতে সায়েন্সের এই ইনফিনিটলি টাফ কোশ্চেনগুলোর হয়তো অ্যান্সার দিতে পারবো। অ্যান্ড আমি প্রত্যেক দিন সকালবেলা আমি দেখতে চাচ্ছি যে আমার বন্ধু আর সাকিব বিন রশিদ আমাদের সাথে এই মুহূর্তে আসতে যাচ্ছে। সে কেন আসতে যাচ্ছে আসো দেখি।
আমি মনে করছিলাম যে স্বামীর বোধহয় ক্লাসটা শেষ, স্বামী মনে হয় হ্যাঁ, আরো শেষ, কথা শেষ, বলবে। শেষ। সো ফার্স্ট অফ অল আমি সকল ছাত্রদের পক্ষ থেকে স্বামীরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সে অক্সফোর্ড হয়ে আমাদের কাছে আবার ফেরত আসছে। আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ 10 মিনিট স্কুল আমরা অক্সফোর্ড ফেরত একজনকে পেয়েছি আমাদের মাঝখানটাতে। আমরা last হ্যাঁ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই, বাট সে কিন্তু ভবিষ্যতে আবারও অক্সফোর্ডে রিসার্চের কাজে আবার যাচ্ছে। সে ইনশাআল্লাহ তার পিএইচডির জন্য অক্সফোর্ডে যাবে। আমি কি স্পয়লার দিছি? না না না, দিতে পারো। এটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সো ছাত্রদের পক্ষ থেকে এবং কেএমবি স্কুল সমগ্র টিমের পক্ষ থেকে শামিল মুদ্দিনের পক্ষে থ্যাংক ইউ ভেরি মাচ। টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। আর দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার ক্লাসেস এভার টেকেন, বিকজ এত বেশি কনফিউশন আর কোনো মাস্টার ক্লাসে হয় না। হয় নাই এবং এই পুরো মাস্টার কাছে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং শুধু প্রশ্ন তৈরি করা হয়েছে। সায়েন্স ইজ মোস্টলি অ্যাবাউট ক্রিয়েটিং মোর কোয়েশ্চেন্স, আই থিংক Yes. মোর কোয়েশ্চেন্স দ্যান আনসার্স। সো আই গেস তোমাদের হাতে এখন দায়িত্ব হচ্ছে অ্যানসার গুলি খুঁজে বের করা, আর অ্যান্সার নিয়ে চিন্তা করা। অ্যান্সার নিয়ে চিন্তা করা, ডেডিকেট ইউর লাইফ। আই গেস স্বামীরও যখন অক্সফোর্ডে যাবে ও এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে কাজ করবে যেগুলোর অ্যান্সার আমরা কেউ জানি না। হ্যাঁ। সো তোমাদের যারা যারা সায়েন্স পড়তে চাও, লুক ফর মোর অ্যান্সার্স, আই গেস। ইয়েস, এবং আমরা তাই 10 মিনিট স্কুলে সবসময় একটা কথা বলি, কারণ এই কথাটা দিয়ে আমরা শেখার প্রবণতাটাকে সবসময় প্রমোট করতে চাই। আমরা এখনো অনেক কিছু জানি না, যার অ্যান্সারে বলি উই ডোন্ট নো। তো ইন 10 মিনিট স্কুল উই অলওয়েজ সে হোয়াট, নেভার স্টপ লার্নিং।